মূল আলোচনা শুরু করি। একটু নোট নিতে হবে, হ্যাঁ। নোট নিতে হবে বলতে সিরিয়াসলি নোট নিতে হবে, একটু বলতে সিরিয়াসলি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নোট নিবেন। নোটের পরে যেন আমাকে একটা নোট দিতে পারেন যে হ্যাঁ ম্যাম এই কথা বলেছেন আপনি ক্লাসে। পারবেন না? আমরা বুক নাম্বার 7-এ চলে যাব, আমরা যেমনটি শুরু করেছিলাম সেরকম। ক্যাম্ব্রিজ 7 ম্যাম দাদা। হ্যাঁ, কেমব্রিজ 7, আমরা টেস্ট নাম্বার 1-এ আছি, পার্ট 1। আমরা দেখব কিভাবে গ্যাপ ফিলের যে কোয়েশ্চেন গুলো আসে পার্ট 1 এবং পার্ট 4-এ একই নিয়ম অবলম্বন করে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, আমরা মোটামুটি আমরা এখন শিওর যে কোয়েশ্চেন কিরকম হয়, কতক্ষণ টাইম দেয়, এই টাইমের মধ্যে কি কি করা যায়, দুইবার পড়া যাবে কিনা, দুইবার পড়া না গেলেও প্যানিক হওয়ার কিছু নেই, একবার পরে আনসার দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে কোয়েশ্চেনের আনসার কিভাবে আসে এবং কিভাবে প্যারাফ্রেজিং করে, কোনগুলো কিওয়ার্ড হিসেবে আমার নেওয়া উচিত, কোন কিওয়ার্ডের প্যারাফ্রেজিং হয়, কোন কিওয়ার্ডের প্যারাফ্রেজিং হয় না। এই বেসিক আইডিয়া আমার মনে হয় আমি দিতে পেরেছি। এম আই রাইট? এই বেসিক আইডিয়া আপনাদের শুনে শুনে অর্জন হয়েছে। রাইট। ওকে, এই বেসিক আইডিয়া যদি থাকে তারপরের এগুলো আমরা প্রথমে যে কাজটি করব, এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নে, সব ধরনের কোয়েশ্চেন প্যাটার্নে এটি করতে হবে, মূলত এটাতে আমরা ফোকাস করতেছি তাই বলতেছি। আমাদের প্যারাফ্রেজিং ধরার জন্য দুই ধরনের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। যখন আমাদেরকে এক্সট্রা টাইম দিবে, এটা নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন 1 to 5 অর লুক এট কোয়েশ্চেন 6 to 10, এই ধরনের কথা বলবে। এই যে টাইম পাচ্ছি, এই টাইমের মধ্যে আমাকে দুই ধরনের কিওয়ার্ড দাগাতে হবে। এই দুই ধরনের কিওয়ার্ড কিরকম লিখেন। নোট করবা তো? প্রথম ধরনের, হ্যাঁ অবশ্যই নোট করবেন, কোনো একটা কথাও যেন আমার মিস না যায়। কি পয়েন্টস গুলো নোট করবেন, ঠিক আছে? ইউ নো হাউ টু টেক নোটস। নোটস করার, নোটস নেওয়ার আর্ট আছে, যাই হোক নেবেন। তো দুই ধরনের কিওয়ার্ড, একটি হচ্ছে প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা 100% থেকে 70% আছে, এ ধরনের কিওয়ার্ড আমরা প্যারাফ্রেজিং করব। দেখে বুঝে বলতে হবে এই ওয়ার্ডটা প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা আছে এবং এই ওয়ার্ড প্যারাফ্রেজিং হবেই টাইপের চিন্তা আপনার মধ্যে চলে আসবে। তো এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আপনার। তারপরে হচ্ছে যে ওয়ার্ডের প্যারাফ্রেজিং হওয়ার কোনো সম্ভাবনা নাই, 5%, বড় জোর 10%। যেমন এখানে দেখতে পাচ্ছি গ্রেহাউন্ড বাস, এটা কোনো প্যারাফ্রেজিং হবে না। এয়ারপোর্ট শাটল, এটার কোনো প্যারাফ্রেজিং হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, এরকম টাইপের। এগুলো কেন লাগবে? এগুলো হচ্ছে সেকশনস। যখন তারা কথা বলছে পার্ট 1 এবং পার্ট 4-এ, আমি গত ক্লাসে দেখানোর চেষ্টা করেছি যে সেকশন কিভাবে কাজ করে। আমি আবারও বলতেছি, দেখেন সেকশন অপশনস, এটি একটি সেকশন এবং এগুলো কিভাবে থাকবে, বোল্ড করা থাকবে, লিখেন। এগুলো সেকশন আইডেন্টিফাই করতে হবে, কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে, তারপরের কাজ হচ্ছে সেকশন আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তারপরে এই কিওয়ার্ডের ধরন কিরকম হবে আমি কিভাবে বুঝবো সেটাও বলে দিলাম। এবার ধরুন আমি সেকশন আইডেন্টিফাই করবো, একটু চোখ বুলিয়ে নিব বা এরকম কারসর দিয়ে এরকম করে পড়ে নিব। এটা হচ্ছে সেকশন অপশনস, অবশ্যই বলবে অপশনস শব্দটি। গ্রেহাউন্ড বাস, এটা অবশ্যই বলবে। এয়ারপোর্ট শাটল অবশ্যই বলবে। তার মানে আমাকে 1 to 5 পর্যন্ত আনসার করতে গিয়ে আমি কয়টি সেকশন পেলাম? 1 2 3। এবং যখন তারা এই সেকশনে ট্রানজিট করতেছে, হ্যাঁ ট্রানজিট মানে ট্রানজিশন বলে এটাকে, একটি টপিক থেকে একটি সেকশন থেকে আরেকটি সেকশনে ট্রানজিট করতেছে, এখানে তাদের একটি ইন্টোনেশন চেঞ্জ হয়, ঠিক আছে? তারা হয় একটু স্টপ করে বা একটু স্লো যায়, বা কোনো ডিসকোর্স মার্কার অথবা সাইন পোস্টিং ফেজ দিয়ে শুরু করে। সেই সাইন পোস্টিং ফেজ বা ডিসকোর্স মার্কার আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা স্পিকিং এর ক্লাস অনেকেই এখানে করে ফেলেছি, উই নো হোয়াট ইজ সাইন পোস্টিং ফ্রেজ এন্ড হোয়াট ইজ ডিসকোর্স মার্কার। আমাদের সেই সম্পর্কে আইডিয়া আছে। যেমন কোনো একটা তাহলে টপিক নতুন করে শুরু করতে গেলে আমরা হ্যাঁ এরকম ডিসকোর্স মার্কার বা সাইন পোস্টিং ফ্রেজ ব্যবহার করে থাকি। এটা যদি সে ব্যবহার না করে, ওকে, লেটস টক অ্যাবাউট এয়ারপোর্ট শাটল। হোয়াট অ্যাবাউট এয়ারপোর্ট শাটল? এই যে একটা আমি দিলাম, দম নিলাম, ওকে, হুম, হোয়াট অ্যাবাউট এয়ারপোর্ট শাটল, এরকম যে কথা বলতেছে, এই যে দম, এই যে পজ করছে, এই যে একটা টান দিল, এটুকু আপনাকে ধরতে হবে, আপনাকে বুঝতে হবে, কথার স্পেস বুঝতে হবে। ও আচ্ছা, সে শিফট করে ফেলতেছে কথা। আমার আর কোয়েশ্চেন নাম্বার যদি আমি নাও বুঝি 3, তার মানে সে কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে গিয়েছে, আমাকে এখানে 3-তে বসে থাকতে লাভ নেই। আর সব
পার্টের জন্যই এই যে স্কিলটি আপনার লাগবে। কোনো কারণে আপনি যদি মনে করেন যে আপনি ট্র্যাক হারিয়ে ফেলেছেন এবং কোয়েশ্চেন নাম্বার 3 সে কোথায় চলে গিয়েছে আপনি জানেন না এবং বুঝতে পারছেন এয়ারপোর্ট শাটল বলে ফেলছে, কারণ এটা তো আপনি দাগ দিয়ে রাখছেন এয়ারপোর্ট শাটল অবশ্যই আসবে সে। যদি মনে করেন যে আপনি 3 নাম্বার মিস করেছেন কোনো কারণে, কালেক্ট ইউর সেলফ অ্যাগেন অ্যান্ড স্টার্ট। কোনো রিগ্রেট করার, পরিতাপ করার বা কোনোভাবে অনুশোচনা করার সুযোগ নেই। আল্লাহ আমার কি হবে, আমি পার্ট 3 শেষ 3 নাম্বার কোয়েশ্চেন আনসার করতে পারিনি, এটা বলারও চান্স নাই। কালেক্ট ইউর সেলফ, কালেক্ট ইউর ইমোশন, স্টার্ট এগেইন। ওকে, এরপর শাটেল আছে, লেটস ডু দ্য নেক্সট ওয়ান। মানে সিরিয়াসলি স্পিকিং কোনো ধরনের চিন্তা করার সময় নেই যে আমার কি হবে, তো 2টা কোয়েশ্চেন আনসার করতে পারিনি, তো 4 নম্বরে চলে গেছে, লেট দেম গো। যে চলে গেছে সে, তাকে ফেরানোর কোনো চেষ্টা লিসেনিং এ করা যাবে না। বাস্তব লাইফে করতে পারেন যদি অনেক ভালোবাসেন কাউকে, অবশ্যই। ঠিক আছে, পরে হচ্ছে আম, নো রিগ্রেট। নো হ্যাঁ, রিগ্রেট। ভালোবাসা নাই। নো রিগ্রেট। আমি খুব ইমোশনাল মানুষ, আমাকে এগুলো বললে লাভ নাই। আমি খুব ইমোশনাল, ইমোশনাল বলতে এইসব ব্যাপারে আমি খুব সিরিয়াস। Another one is coming and she is better than previous one. অফ কোর্স, ওয়াই নট, ইফ ইউ ক্যান হ্যান্ডেল। ওকে, তো এটা গেল আপনার ইমোশন হ্যান্ডেল করতে হবে। এবং আমি বলেছি আপনি লিসেনিং টেস্ট যখন নিজেও প্র্যাকটিস করবেন দেখবেন আইএলটিএস লিসেনিং টেস্টে পরীক্ষার প্রথমেই ওরা শুরু করে কেন আপনার মাথা টাথা ঠান্ডা থাকা অবস্থায় এই পরীক্ষা নিয়ে নেওয়া সাইকোলজিক্যালি বেটার বলে আমার মনে হয় যে ডাক্তারের পরামর্শে ব্রিটিশ কাউন্সিল বা যে পরীক্ষা নেই এই কাজটা করে থাকে, যে মাথা নষ্ট করে ফেলবে পরীক্ষার হলের সিট টিট ভেঙে চলে আসবে সবাই যদি এটা লাস্টে নেওয়া হয়। ও মাথা কাজ করবে না, গেলেই আপনার লিসেনিং টেস্ট আগে নিচ্ছে। কেন আপনি ওয়েল সেটেলড, কাম, কোয়াইট অ্যান্ড ওয়েল প্রিপেয়ার্ড, আপনার ব্রেন খুব শান্ত আছে, এই সময় আপনার লিসেনিং টেস্ট নিয়ে নিচ্ছে। সেম আপনি যখন খুব কাম কোয়াইট থাকবেন, এগুলো এটা তো আমি বলেছি, তারপর আবার মনে করিয়ে দিলাম। এই গেল, এবার সেকশন ট্রানজিশনের যে ব্যাপারটি খুবই সিরিয়াসলি নিবে এবং একটু পজ দিবে, একটু থামবে, এবং আমি কিন্তু সেগুলো অ্যাক্ট করেও দেখিয়েছি সেটি কি করবে। এবার পার্ট 4-এ চলে যাই আমরা। পার্ট 4-এ আমরা এখানে দেখতে পাচ্ছি বুক নাম্বার 7 টেস্ট নাম্বার 1-এর পার্ট 4-এ আমরা ইনস্ট্রাকশন তো অবশ্যই পড়বো, এটা কোনো থাকতে যাবে না, হাইলাইট করে রাখবেন দরকার হলে। পার্ট প্রথমেই ইনস্ট্রাকশন পড়ার পরের কাজ হলো আপনি খুব সুন্দর করে দ্রুত, কয়টি পার্ট আছে দেখে নেবেন। পার্ট আছে রক আউট ইন দা নামিবিয়া মেবি, বাট বাট দিয়ে মানে এটা একটা বিশাল ট্রানজিশন করে তারা এটা শুরু করবে, মানে ইন্টোনেশনের লেভেল বুঝতে হবে যে বাট কিভাবে, বাট হাউএভার দিয়ে প্যারাফ্রেজিং হতে পারে। ঠিক আছে, মোর রিসেন্ট এক্সপ্লেনেশন এখানে আসবে। ঠিক আছে, এখন এখানে আমি আমি জানি না 2বার টাইম দিতে পারে, যেহেতু এরকম 2 ভাগে ভাগ করা, এবং দেখা যাচ্ছে এখানে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস রাইট ওয়ান ওয়ার্ড অনলি, যেহেতু 2বার ইনস্ট্রাকশন দেওয়া আছে আগের বই, হতেও পারে। যদি হয়ে থাকে তাহলে তো ইস রিয়েলি বেটার যে আপনি প্রথমে 31 থেকে 35 পড়বেন, পরে হচ্ছে 36 থেকে 40। অলওয়েজ লিসেন টু দা ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর ম্যাম, আপনাকে কি ইনস্ট্রাক্ট করছে, হ্যাঁ বলেন। ওই ইনস্ট্রাকশন পড়ার সাথে সাথে সেকশন গুলো যখন দেখবো ওই সময় কি কিওয়ার্ডস গুলো দাগিয়ে ফেলবো? সেকশন এরকম চোখ বুলাবেন না আপনি, তখন তার কিওয়ার্ড দেখাতে পারছেন, এটাই তো কিওয়ার্ড একটা আপনি আইডেন্টিফাই করতেছেন, কারণ হ্যাঁ হ্যাঁ, সেকশনে তারপরে কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ সেকশনের তো কিওয়ার্ড আইডেন্টিফাই করতে, এটা তো ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। কোন ধরনের কিওয়ার্ড বলেন তো, যেটার কোনো প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা নাই, বা হলেও সেটা 5% প্রবাবিলিটি আছে যেটা প্যারাফ্রেজিং হবে, যেমন বাটের প্যারাফ্রেজিং হবে। সো এটি একটি ওয়ার্ড যেটি হাউএভার দ্য প্যারাফ্রেজড হতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু কিওয়ার্ড আইডেন্টিফাই করতেছি। প্রথমে কিসের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে? সেকশনের। ওকে, আর বাকিগুলো কখন আইডেন্টিফাই হ্যাঁ করবো? বাকি এগুলো এটার পরে। একসাথে সব আইডেন্টিফাই করতে চান না, একসাথে করবেন না, কারণ আমাকে আপনার ব্রেনকে একটা স্ট্রাকচারে নিয়ে আসেন। আই অলওয়েজ বিলিভ ইন স্ট্রাকচার, সেই জন্য আমি বলছি আমি এভাবে করি, আমার কাজে দেয়। আমি প্রথমে চোখ বুলিয়ে ফেলি, 3টা সেকশন আছে, সে 3বার কথা করবে, দম নিবে, কারণ একবারে এক দমে কেউ কথা বলতে পারে না পৃথিবীর। সো সে 3বার দম নিবে, এই দমগুলো আমাকে ধরতে হবে, আমি যেন ডিস্ট্রাক্ট না হই। ওকে, এই গেল। এইবার আসেন আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করব যেগুলোর প্যারাফ্রেজিং হবে, এবং সব
প্যারাফ্রেজিং হবে, তাই বলে কি আমার সব কিওয়ার্ড হবে না? সব কিওয়ার্ড হবে না। এই কোয়েশ্চেনের জন্য, এই কোয়েশ্চেন আনসার করার জন্য যেটুকু দরকার সেটুকুই আমার কিওয়ার্ড হবে। তো আমি পড়া শুরু করলাম। সেমিনার অন রক আর্ট, প্যারাফ্রেজিং হবে না, এবং এটুকু আমাকে হাইলাইট করার সুযোগ যদি থাকে অবশ্যই হাইলাইট করে নিতে হবে। কেন? কারণ যদি সুযোগ পান, আমি অতবার কার্সর এদিক সেদিক করতে করতে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাব। আমি কম্পিউটার বেসড এক্সাম দিলে এটা করি না। আমি আমি এমনি মনে রাখি যে এটা একটি প্যারাফ্রেজিং এর জীবন। অনেক মানে এগুলো পড়তে পড়তে মাথায় স্ট্রাকচার পরে বসে গেছে, কোনটার পরে কি আছে না আছে। সো এটা আমার প্যারা দেয় না। তো আপনার যদি মনে করেন সময় আছে, তাহলে এরকম প্যারাফ্রেজ করে এটা হাইলাইট করে ফেললেন। এটা প্যারাফ্রেজিং হবে না। প্রিপারেশন, এখন কোয়েশ্চেন কোথায় কোথায় আছে কথা না, এখানে 31 নম্বর কোয়েশ্চেন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাকে অবশ্যই প্যারাফ্রেজিং নিতে হবে, ওয়ার্ড নিতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাকে অবশ্যই কিওয়ার্ড নিতে হবে এবং প্যারাফ্রেজিং এর জন্য ওয়েট করতে হবে। তারপরে এটি যেই লাইনে কোয়েশ্চেন আছে, এবার সেই লাইনগুলো আমরা কি করব, সেই লাইন থেকে অবশ্যই কিওয়ার্ড নিব। তো চলুন এই লাইনে, প্রিপারেশন ফর ফিল্ড ওয়ার্ক ট্রিপ টু নামিবিয়া ইন, একটাই ওয়ার্ড আছে যেটা প্যারাফ্রেজিং হবে, বলেন সেটা কোনটা? প্রিপারেশন। প্রিপারেশন আর হলো ওয়ার্ক ট্রিপ হবে ম্যাম, ট্রিপ আর ভিজিট। ফিল্ড ট্রিপ ওয়ার্কের প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনার চান্স কত, কত পার্সেন্ট হতে পারে অনুমান করে ফেলেন? 5%। 5%। তো ফিল্ড ট্রিপ, লুক ফর দ্য ওয়ার্ড, ফিল্ড ট্রিপই বলবে। ফিল্ড ট্রিপ বলতে পারে বা ফিল্ড ট্রিপ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক ট্রিপ বলতে পারে, বা ট্রিপ শব্দটার প্যারাফ্রেজিং হতে পারে, বাট নট, এটাও হওয়ার সম্ভাবনা 5% to 10%। ওকে, এটা আমরা হাতে রাখবো। বাট আমাদের মূল আমরা শুনতেছি যে প্রিপারেশনের এগেনস্টে কি বলে এর নামে নামিবিয়া। এইবার আমরা শুধু কিওয়ার্ড আইডেন্টিফাই করে নিই, তারপরে আমরা আলোচনা করব যে গ্যাপের আগে যে শব্দ থাকে সেই শব্দ নিয়ে আমরা কি করব, সেটার জন্য পার্টিকুলারলি একটা আলাদা প্ল্যান থাকবে আপনার। ওকে, গেল। তারপরে রক এট, তার মানে আমি প্রিপারেশন দাগ দিয়ে ফেলেছি, এবং ফিল্ড ট্রিপের এই জায়গায় হাত, আমরা যদি পেপার বেসড এক্সাম দিতাম আমি অবশ্যই আপনাকে এরকম গোল করে রাখতে বলতাম যাতে এটা মিস না হয়। হ্যাঁ, তারপরে আমরা সেকশন মানে চলে আসছে, মানে পরের সেকশনে চলে আসছে। পেইন্টিংস বলবে, এনগ্রেভিংস বলবে, তারপরে হচ্ছে আর্লিয়েস্ট এক্সপ্লেনেশন অফ এনগ্রেভিংস অফ এনিম্যাল ফুটপ্রিন্টস। ওকে, এইখানে পেইন্টিং শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন বলবেন ম্যাম এখানে তো নাই, কোয়েশ্চেন নাই, তাহলে এটি কেন গুরুত্বপূর্ণ? আমাকে ট্র্যাকে নেওয়া নিয়ে রাখার জন্য। আমি ট্র্যাকে আছি কিনা, আপনি আপনি এই ওয়ার্ড গুলো শুনবেন খুব মনোযোগ দিয়ে। পেন্টিং শব্দটার প্যারাফ্রেজিং ওরা করবে না, এনগ্রেভিংস এর প্যারাফ্রেজিং শব্দটা করার সম্ভাবনা নাই আর কি, তেমন 5 to 10% এরকম হতে পারে। তো এই শব্দগুলো আপনি অবশ্যই চোখে চোখে রাখবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইখানে, আর্লিয়েস্ট এক্সপ্লেনেশন অফ এনগ্রেভিংস অফ এনিম্যাল ফুটপ্রিন্টস, এখানে কোন কোলোকেশনটুকু আপনি শুনবেন, অবশ্যই শুনবেন। কারণ আমরা তো দুই ধরনের প্যারাফ্রেজিং খুঁজতে, মানে কিওয়ার্ড খুঁজতেছি। একটা হচ্ছে প্যারাফ্রেজিং হবে না, সম্ভাবনা খুবই কম। আরেকটা হচ্ছে প্যারাফ্রেজিং হবে। কোনটুকু দরকার আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা কলোকেশন কোনটুকু দরকার বলেন তো? এনিমেল ফুটপ্রিন্টস। অ্যানিম্যাল অ্যানিমেল ফুটপ্রিন্ট। অ্যানিম্যাল ফুটপ্রিন্টস, এবং এটার প্যারাফ্রেজিংও খুব বেশি হওয়ার সম্ভাবনা নাই, 5 to 10% এটাও। তার মানে এইখানে এটাও তো আমরা সেকশনে চলে আসছি। সেকশনের ট্রানজিশন নিতে গেলে তারা কি কি করে সেই বিহেভিয়ার আমরা শুনে শুনে যে বিহেভিয়ার অর্জন করে, তার কথার যে জাদু, সেই জাদুর মাধ্যমে যা বলতেছে সেটা আমি বুঝতেছি। কারণ সব কথারই পাবলিক স্পিকার বা যারা কথা বলে এবং ফর্মাল কথা বলে, যারা এত ফর্মাল কথা বলতেছে, তো এই কথা বলার সময় একটি ন্যাচারাল পজ দিবে। তাদের কথার সিস্টেম আছে, এবং কথার মাধ্যমে কোথায় কমা হচ্ছে, কোথায় ফুল স্টপ হচ্ছে, এবং কিভাবে সেটি স্পেস করছে, এবং আরেকজন শুনে যেন বুঝতে পারে তার কোনো সমস্যা না হয়, এই ধরনের ন্যাচারাল গ্যাপস আছে। এটা আইডেন্টিফাই করে হচ্ছে আমরা ইন্টারনেশনাল কাজ করছি। তো সেটাতে আমরা করে ফেলছি, ট্রানজেকশনে হয়ে যাচ্ছে। কিন্তু যেই কোয়েশ্চেন, যেটি কোয়েশ্চেন সেন্টেন্স, তার আগে যে সেন্টেন্স সেটি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই টপিক যদি আপনি না বুঝেন তাহলে বুঝবেন না পরের লাইনে কি বলতেছে। আবার অনেক সময় এরকম হয় যে এই অংশে তারা এমন ব্যাখ্যা দিয়েছে যে এইখানে কমন সেন্স প্যারাফ্রেজিং এর টুকিটাকি ইউজ করেই এখানে আনসার নিয়ে চলে আসছে। এই জন্য এই অংশ বোঝা খুবই জরুরি, এবং এই অংশেও আমাকে কিওয়ার্ড রাখতে হবে। তো আমরা পেলাম অ্যানিম্যাল ফুটপ্রিন্টস, এটি অবশ্যই বলবে। দে ওয়ার ইউজ টু হেল্প ড্যাশ লার্ন অ্যাবাউট ট্র্যাকিং। এখন বলেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে? কে বলতে Used পারবে to, বলেন তো? হ্যাঁ,
ইউজ টু এটা হেল্প ইউজ টু ম্যাম। Is তার আগে আমার একটা প্রশ্ন আছে। আমার একটা ভিডিও ছিল রেফারেন্স আইডেন্টিফাই করা, দেখেছেন? রেফারেন্স জি আইডেন্টিফাই না করা ম্যাম। একটা ভিডিও না দেখে থাকলে আবার দেখে ফেললেন। মানে রেফারেন্স আপনার জীবন তেনা তেনা করে দিবে। স্পিকিং এও, সরি রাইটিং এও, রাইটিং এ যদি রেফারেন্স দিতে পারেন তো আপনি অবশ্যই 7 এর ক্যাটাগরিতে লিখতেছেন। নিজেকে রেফারেন্স, নিজের লেখায় রেফারেন্স ইউজ করা। যাই হোক, রিডিং এবং লিসনিং এ আপনি যদি ভিডিওটার নাম কি সত্যি ম্যাম? ওদের কথা, ইউটিউবে আছে, সত্যি যদি আপনি বুঝতে চান, সত্যি যদি আপনি ওদের কথা বুঝতে চান, রেফারেন্সিং বুঝতে হবে। এই দে দিয়ে কাকে বোঝানো হয়েছে কে বলেন? এটা রেফারেন্সিং। Animal footprints. animal অ্যানিমেল footprints. ফুটপ্রিন্ট, এটা তো রাইট। আপনি পড়তেছেন, সময় নিচ্ছেন, দেখে বুঝে বলছেন, কিন্তু শুনে বুঝতে হবে দে আর রেফারেন্সিং। এটা হচ্ছে রিডিং এর চেয়ে ডিফারেন্ট। এম আই ক্লিয়ার টু ইউ? দেখে আমি পড়তেছি, পড়ে পড়ে সময় পাচ্ছি, এই করছি, রিডিং এর স্কিল অন্যরকম। দেখে হ্যাঁ একটু সময় নিয়ে বুঝে পেলাম এটা ফুটপ্রিন্টস নিয়ে কথা বলতেছে, কিন্তু লিসনিং এ তো সেই সময় নাই, একবারই শোনার সময় দিচ্ছে আপনাকে, এবং সেটা থেকেই বুঝতে হবে কি যে কথা বলতেছে, এই ট্র্যাকিং এই বুঝতে হবে যে দে ওয়ার ইউজ টু হেল্প। এই ফুটপ্রিন্টস গুলো কি করতে হেল্প করেছিল? লার্ন অ্যাবাউট ট্র্যাকিং। এখন দে রেফারেন্সিং বুঝতে হবে, লিখে রাখেন। তার মানে দে আমাদের একটি কিওয়ার্ড হিসেবে কাজ করবো, এখনো পর্যন্ত আমি এটাকে কিওয়ার্ডই বলবো। এবং একটু এই শব্দটা লিখে রাখেন, রেফারেন্সিং আন্ডারস্ট্যান্ড করতে হবে, এটা লিখে রাখেন। পরবর্তীতে আমি আবার আলোচনা করবো। যাই হোক, হোয়ার ইউজ টু হেল্প। এখন বলেন এখান থেকে কোন শব্দটা আমরা নিব? Help. শুধু ইউজ টু হেল্প, হেল্প দুইটাই তো নেওয়া যায় এতটুকু। শুধু হেল্প নিলে হবে না, আগে হেল্প করতো, পুরো জিনিসটা হ্যাঁ, কিন্তু এটা পাস্ট টেন্সে পুরোটা বলবে, নিতে হবে। পাস্ট ব্যাখ্যা করবে, Where এটা একটু খেয়াল রাখবেন। টেন্সের ব্যাখ্যাটাও used একটু to খেয়াল help. রাখবেন। টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই একটা ওয়ার্ড দিয়েই সে পুরো টেন্স, আগে এটা হতো এখন হয় না, এরকম যদি কম্পারেটিভ কথাবার্তা এখানে বলতে পারে, লাইন দুইটা আছে কিন্তু ওরা তো কথা বলবে 10 লাইনের, তো ওখানে বলতে হ্যাঁ আগে এটা করতো এখন এটা করে না, এখন এখন যেটা করে আগে এটা করতো এখন এইটা করে, এই কম্পারেটিভ আলোচনা করতেছে, এখন কি করে সেই আনসার আপনি দিয়ে রাখছেন, হবে না? হবে না। এরকম কম্পারেটিভ আলোচনা করে না, করে। বলতেছে যে এরকম বললো যে ফুটপ্রিন্ট আগে ইউজ করা হতো এই, মানে ট্র্যাকিং করার জন্য, কিন্তু এখন ইউজ করা হয়, মানে আগে ইউজ করা হতো রাস্তা, পথ, মানে পাথ ট্র্যাক করার জন্য, এখন ইউজ করা হয় অ্যানিমেল ট্র্যাক করার জন্য। ফর এক্সাম্পল, এখন আপনি যদি এখনকার আনসার দিয়ে বসে থাকেন, হবে আনসার না। এই জন্য ইউজ টু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে টেন্স আমাদের অনুযায়ী আমাকে শুনতে হবে স্পেসিফিক্যালি যে ইউজ টু এর কি প্যারাফ্রেজিং করে, ইউজ টু হেল্প এটা নিতে হবে, ঠিক আছে? লার্ন অ্যাবাউট ট্র্যাকিং, লার্ন এর প্যারাফ্রেজিং হবে বলে ধরে নেবেন আপনি, 100% হবে বলে ধরে নেবেন। ট্র্যাকিং এর প্যারাফ্রেজিং মনে করেন ট্রেসিং হতে পারে, ওটা ট্র্যাকিং বলছেন, ট্রেসিং বা আইডেন্টিফাই এ ধরনের, তার মানে এটাও প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা আছে। এখন এখানে কি হবে এটা নিয়ে আমি এখনো বলতেছি না, কি করব ওইটা আমি পরে বলবো। আমরা শুধু কিওয়ার্ড আইডেন্টিফাই করছি, হলো ইউজ টু, এবং এখানে আমার মাথায় ঢুকিয়ে দিতে হবে ওইটা পাস্ট টেন্সে আছে, তার মানে পাস্ট কোনো কম্পারিজন হলে, পাস্ট প্রেজেন্ট ফিউচারের কম্পারিজন হলে আমাকে বুঝতে হবে আমি আই এম লুকিং ফর ফার্স্ট আনসার, নট দ্য ফিউচার অর প্রেজেন্ট ওয়ান। ওকে, গেল। বার্টের প্যারাফ্রেজিং হবে হাউএভার হতে পারে why are the tracks usually dash, why are the tracks usually dash, এখান থেকে কি নিবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড কোনটা? এই যে ট্রাক্স ইউজুয়ালি, এই দুইটাতে নিতে হবে। ট্রাক্স Why? ইউজুয়ালি, No. ও হোয়াই, Why? রাইট রাইট রাইট, Why হোয়াই এখানে আপনাকে প্রশ্ন আনসার করছে। দিবে, why, why বলবে, মনে করেন why বলবে, বা কোন একটি কোয়েশ্চেন দিবে যে এই কোয়েশ্চেনের মানে বোঝাচ্ছে why, এটা এই ধরনের প্যারাফ্রেজিং হতে পারে, যেটা কমন সেন্স প্যারাফ্রেজিং হবে। সুতরাং why যদি এখানে না বুঝেন তাহলে যে কোয়েশ্চেন মার্ক দেওয়া না, আপনি আনসার ধরতে পারবেন না, আপনি আসলে রিজন হিসেবে কিছু বলতেছে যেটা আপনি আনসারে বসাবেন। তার মানে why যদি আপনি ট্র্যাক করতে না পারেন তাহলে ট্র্যাকস ইউজুয়ালি ড্যাশ, why are the tracks usually, why এখন কাকে মডিফাই করছে, মানে কাকে আইডেন্টিফাই করার জন্য ওয়াই ব্যবহার করা হচ্ছে? Answer to ট্র্যাকস কে। Tracks কে ম্যাম। ওয়াই ট্র্যাকস এরকম হয়, ট্র্যাকস এরকম কেন? ঠিক আছে, তার মানে ওয়াই এবং ট্র্যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটি আপনাকে ধরতে হবে, প্যারাফ্রেজিং হোক বা না হোক, এই কোশ্চেন আনসার করার জন্য এটি লাগবে, ঠিক আছে? ওয়াই আর সাম এনগ্রেভস রিয়েলিস্টিক দেন আদার্স, ওয়াই আর দ্য, এখানে ওয়াই এখন এনগ্রেভার্স রিয়েলিস্টিক
এই কথাটুকু আমরা এখানে দাগ দিয়ে রাখবো, প্যারাফ্রেজিং হোক বা না হোক আমাদের লাগবে কেন নেক্সট কোয়েশ্চেনে নেক্সট সেন্টেন্সে আনসার আছে তাই। ওয়াই আর দ্য আনরিয়েলিস্টিক অ্যানিমেলস, এইখানে দেখেন আমি যে বলছি কেন লাগবে, এখানে কথা বলতেছে রিয়েলিস্টিক নিয়ে, আমাকে রিয়েলিস্টিক কথাটা শুনতেই হবে। এরপরে আসতেছে আনরিয়েলিস্টিক, সম্ভাবনা কম যে এটি হবে, প্যারাফ্রেজিং হবে। তারপরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আপনার, ওয়াই আর দ্য আনরিয়েলিস্টিক অ্যানিমেলস সামটাইমস হাফ ড্যাশ। ওকে, তো সামটাইমস কথাটা প্যারাফ্রেজিং আপনার লাগবেই, ঠিক আছে? সামটাইমস এটা প্যারাফ্রেজিং হবে, এবং প্যারাফ্রেজিং না হলেও লাগবে, হলেও লাগবে। সুতরাং এই দুটো হচ্ছে আপনার সবচেয়ে তিনটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, আনরিয়েলিস্টিক অ্যানিমেলস, সামটাইমস, হাফ ড্যাশ। ওকে, এইবার আমরা পরের সেকশনে চলে আসছি। পরের সেকশন মোস্ট রিসেন্ট এক্সপ্লেনেশন। রিসেন্টের মনে করেন প্যারাফ্রেজিং হয়ে যাবে, যদিও আমরা জানি যে সেকশনের যে টাইটেল থাকে সেটির প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এখানে বোঝা যাচ্ছে রিসেন্ট প্যারাফ্রেজিং হতে পারে, যেমন প্রেজেন্ট এক্সপ্লেনেশন হাউএভার টকস অ্যাবাউট দিস, এরকম বলতে পারে না, রিসেন্ট প্যারাফ্রেজিং হতে পারে। তো এটা আমরা একটু খেয়াল রাখবো, ট্রানজিশন যদিও হচ্ছে তবে প্যারাফ্রেজিং হতে পারে। তো এটা এক্ষেত্রে আমাকে ট্রেকে রাখতে হবে যে আমি এই সেকশনে আছি, এটা নিয়ে কথা বলবো, আমি এখানে কার্সর নিয়ে বসে থাকবো। Wise men may have been trying to control wild animals with dash. বলেন প্যারাফ্রেজিং এর কোন, এখানে আমরা 2 থেকে 3টি ফ্রেজ নিব, 2টি ফ্রেজ নিব এখান থেকে, বলেন। প্রথমে Wild Wise animals. man. ওয়াইজ ম্যান, পরে wild animals. পরে try to Wild control. control wild animal. Try টু to- কন্ট্রোল, হ্যাঁ, to control. আর তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইথ তো অবশ্য উইথ নিয়ে মানে একদম আগের ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করবো, এই জন্য উইথ আমি বলতেছি না, কারণ কি দিয়ে কন্ট্রোল করতে সেটাই আপনার আনসার খুঁজতেছেন আসলে। ওয়াইজ ম্যান মে হ্যাভ বিন ট্রাইং টু কন্ট্রোল ওয়াইল্ড অ্যানিমালস উইথ ড্যাশ। এখন ওয়াইজ অ্যানিমাল কন্ট্রোল, টু লাগবে না, আমরা টু লাগবে না, টু নিব না, এটা আন হাইলাইট কেটে দেওয়া যায় না, যাই হোক। ওয়াইজ অ্যানিমাল, সরি, ওয়াইজ ম্যান কন্ট্রোল ওয়াইল্ড অ্যানিমালস উইথ ড্যাশ, এটুকু বুঝলে আপনার আনসার হয়ে যাবে। তার মানে আপনার দরকার ওয়াইজ ম্যানের এগেনস্টে কোনো প্যারাফ্রেজিং আসছে কিনা, এটা 50-50 প্যারাফ্রেজিং হতে পারে, কন্ট্রোলের প্যারাফ্রেজিং হবে, এবং ওয়াইল্ড অ্যানিমালস এর প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? তার মানে এখানে আমরা 2 ধরনের কিওয়ার্ডই পেয়েছি, প্যারাফ্রেজিং হতে পারে, এটা হচ্ছে 50-50 সম্ভাবনা, কন্ট্রোলের প্যারাফ্রেজিং হবেই ধরে নেবেন, আর ওয়াইল্ড অ্যানিমালস এটির প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা নাই, কারণ অ্যানিমালস এর কাইন্ড, এটার কি প্যারাফ্রেজিং করবে ওরা, ওয়াইল্ড তে কি বুঝাবে, অথবা এরকম বলতে পারে, এই ধরনের প্যারাফ্রেজিং হতে পারে, এটাকে ডেফিনিশন প্যারাফ্রেজিং বলে। দ্য অ্যানিমালস হু লিভ ইন দ্য ফরেস্ট, এরকম বলতে পারে। দ্য অ্যানিমালস হুইচ আর নট ডোমেস্টিক, তখন কি ধরনের প্যারাফ্রেজিং? নেগেটিভ প্যারাফ্রেজিং। দেওয়া আছে ওয়াইল্ড অ্যানিমালস, তার মানে ওয়াইল্ড অ্যানিমালস হচ্ছে যেগুলো ডোমেস্টিক অ্যানিমাল না, তারাই ওয়াইল্ড অ্যানিমাল, ডেফিনেশন নেগেটিভ ডেফিনেশন হয়েছে। ওকে, তারপরে এখানে আবার যেহেতু ইনস্ট্রাকশন আছে, থাকতে পারে এরকম, যেহেতু নাম্বার 7 করছি আমরা, এটা হওয়ার সম্ভাবনা আছে, বাট এরকম থাকে না, একই টাইপের কোশ্চেনে থাকে না, দেখা যায় যে এখানে ফিলিং দ্য গ্যাপস থাকলো, পরে হচ্ছে এমসিকিউ আছে অথবা ম্যাচিং ইনফরমেশন আছে, তখন পার্ট 4 এরকম আসলে দুইবার ইনস্ট্রাকশন দিয়ে থাকে। হাউএভার আই ডোন্ট নো, মেবি এরকম হতে পারে যে এই পেজ শেষ হয়ে গেছে, পরের পেজ আনার জন্য আবার এখানে দিয়ে রাখছে, এটাই হতে পারে, আমার মনে হয় এটাই হয়েছে। ওকে, if you look at a site from a dash, you reduce visitor pressure. কন্ডিশনাল কথাবার্তা হবে, এক পাশে কথা আরেক পাশের উপর নির্ভরশীল, মানে কন্ডিশন। তুমি আসলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি যাব, তোমার আসার উপরে আমার যাওয়া নির্ভরশীল, তুমি না আসলে আমি যাবো না, এটাই বোঝা যাচ্ছে। তো এখানে ইফ ইউ লুক এট সাইড ফ্রম আ ড্যাশ, তুমি যদি দেখো ওই পাশ থেকে, তাহলে ইউ রিডিউস ভিজিটর প্রেশার। এখান থেকে আমরা কোনটা নেব? সাইডের প্যারাফ্রেজিং হবে না, Look at a site. সাইডের প্যারাফ্রেজিং সম্ভাবনা কম হতে পারে, বাট কম আর কি। লুক Look at. এটা প্যারাফ্রেজিং হবে। ইউ রিডিউস ভিজিটর প্রেশার, এটা পুরোটুকুই আমরা কি হিসেবে নিব? ফ্রেজ হিসেবে নিয়ে আমরা একটা প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করব। এবং ভিজিটর্স প্রেশার, to camp on a site may be disrespectful to people from their dash.
ওকে, ফ্রম দ্যাট কমিউনিটি হতে পারে, কে জানে। হ্যাঁ, আমি আনসার প্রেডিক্ট করে ফেলছি। ফ্রম দ্যাট ভিলেজ, ফ্রম দ্যাট কমিউনিটি, ফ্রম দ্যাট এরিয়া, এরকম আনসার হতে পারে মনে হচ্ছে আর কি পড়ে। টু ক্যাম্প, যদি এখানে যদি আমরা ক্যাম্প করি অন এ সাইট, এই সাইটে মেবি ডিসরেসপেক্টফুল, একটু ডিসরেসপেক্টফুল পিপল, ডিসরেসপেক্টফুল মেবি কথাটার প্যারাফ্রেজিং হবে, ঠিক আছে, বা সরাসরি ব্যবহার করতে পারে ডিসরেসপেক্টফুল টু পিপল। কোন ধরনের পিপল, এটাই আনসার হিসেবে এখানে জিজ্ঞেস করেছে। যেমন ফ্রম দ্যাট এরিয়া, যেমন আমি বলতেছি ফ্রম দ্যাট কমিউনিটি, ফ্রম দ্যাট এরিয়া, ফ্রম দ্যাট সাইট, অর ফ্রম দ্যাট, এরকম হতে পারে, মানে একটু ইয়ের নাম সম্ভাবনা আছে আর কি। তো যাই হোক, এটা কিন্তু পরে আমি অনুমান করে ফেলছি, আমি আনসার জানি না, সো আপনারা এরকম অনুমান করতে পারবেন। এখন কমিউনিটি, ভিলেজ, এরিয়া এটা না হলেও এরকম কাছাকাছি একটা আনসার হবে, সেটা যদি আপনি প্রেডিক্ট করতে পারেন, ইউ আর ভেরি গুড। এবং পার্ট 4-এ আপনারা আনসারের সংখ্যা বাড়বে এবং অনেক আনসার দিতে পারবেন, এবং আপনার স্ট্রেস রিলিফ হয়ে যাবে। আমি তো আনসার প্রেডিক্ট করতে পারি, আপনাকে পাই কে? যাই হোক, তো টু ক্যাম্প অন এ সাইট মেবি ডিসরেসপেক্টফুল টু পিপল ফ্রম দ্যাট ড্যাশ। ওকে, তাহলে এটুকুই। মেবি কাদের জন্য ডিসরেসপেক্টফুল হতে পারে এটি। আর ক্যাম্প টু দ্য সাইট, এটা প্যারাফ্রেজিং হবে না, কিন্তু এটা আমাদের কি ধরনের কিওয়ার্ড, যেটা প্যারাফ্রেজিং হবে না সেই ধরনের কিওয়ার্ড। ওকে, আনডিসকভার্ড ম্যাটেরিয়ালস মে বি ড্যামেজড বাই, বলেন আনডিসকভার্ড, এটাই একদম এইটাই শব্দটাই ব্যবহার হওয়ার কথা। ম্যাটেরিয়ালস এর প্যারাফ্রেজিং হতে পারে, এবং প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা 100%, যেটা হচ্ছে ড্যামেজ। Damage. ইউ শুড অ্যাভয়েড ড্যাশ, অ্যাভয়েড। Avoid. আর সব সময় এই কথাগুলো খেয়াল করবেন, শুড, মেবি, মেবি, এ ধরনের কথা যদি থাকে। কেন খেয়াল করবো? কারণ অনেক সময় দেখবেন ওরা দুটো আইডিয়া তুলে ধরেছে, একটা মাস্ট করতে হবে, একটা মেবি করতে হবে। আপনি আসলে মেবির আনসার খুঁজতেছেন, সো মাস্ট আপনার দরকার নেই। এ ধরনের তুলনা করার জন্য আপনার ব্রেন যেন ইনস্ট্যান্ট তুলনা করতে পারে যে আমি আসলে কার আনসার খুঁজতেছি। গত ক্লাসের আগের ক্লাসে আমরা দেখেছিলাম, গত ক্লাসে মনে হয়, হ্যাঁ গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা প্যারাফ্রেজিং কার খুঁজতেছি আনসার হিসেবে। যেমন ওখানে বলতেছিল যে গভর্নমেন্টের কথা বলতেছিল, ঠিক আছে, কিন্তু আমরা তো আনসার খুঁজতেছি কান্ট্রি। কান্ট্রি কেমন হবে সেটার কাইন্ড খুঁজতেছি আমরা। গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট পাওয়ারফুল নাকি না কি, সেটা আমরা খুঁজতেছিলাম না। তো গভর্নমেন্টের আনসার যদি এখানে কথা বলে, আমার তো এটা আনসার নেওয়ার কথা না, এটা নিয়ে আমার মাথা ব্যথা হওয়ার কথা না। কান্ট্রি নিয়ে কেউ কেউ বলতেছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা হওয়ার কথা, কারণ এখানে আমি সেটাই খুঁজতেছি। এই জন্য এগুলো গুরুত্বপূর্ণ। সো অর ট্র্যাকিং রক আর as it is so fragile, এখানে রক আর্ট নিয়ে একটা কথা বলেছিল, এই যে অন রক আর্ট, দেখেন ও এন্ড অন ক্যাপিটালে, রক আর্ট আর ক্যাপিটালে, আর আর্ট ক্যাপিটালে, ঠিক আছে। তো তার মানে এই যে টপিক রিলেটেড কথা এখানে আসছে, তো এটা প্যারাফ্রেজিং হবে না, সম্ভাবনা নাই। সো রক আর্ট as it is so fragile, fragile এর প্যারাফ্রেজিং হতে পারে, ঠিক আছে। In general, your aim is to leave the site dash, মানে as early as possible, হয়তো leave the site clean, safe or something, এরকম কিছু হতে পারে। In general, your aim, Leave. লিভ, লিভ মানে কি, এখানে লিভ মানে কি, আপনার এমন ভাবে সাইটটা ছেড়ে আসা, আপনার যখন সাইট ছাড়বেন এটার অবস্থা কিরকম থাকবে, এরকম কিছুই হয়তো অ্যাডজেক্টিভ হতে answer এ পারে না, কি হতে পারে। অ্যাডভার্ব এটা করতে সাইট ক্লিন, পরিষ্কার, অ্যাডজেক্টিভ হতে আচ্ছা, পারে। আমি প্রেডিক্ট করছি যে এখানে ক্লিন হতে পারে, বা হতে পারে যে পূর্বের আলোচনা যদি আমরা একটু খেয়াল করি, যে ক্যাম্পসাইট মে বি ডিসরেসপেক্টফুল, materials and damage, undiscovered materials may be damaged by dash, they should avoid dash or tracking. Okay. In general, your aim is to leave the place. অ্যাডজেক্টিভ হবে, তবে ক্লিন টাইপের মনে হচ্ছে, নাও হতে পারে, এই টাইপের একটি অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভব। এই পর্যন্ত বুঝেছি। এটি কিওয়ার্ড ধরার, সব ধরনের কিওয়ার্ড ধরার, এটি মনে করেন একটি ক্লাস। হয়তো অন্যান্য সময় আমি কিওয়ার্ড নিয়ে কথা বলতে গেলে ক্লাস নিতে নিতে আসবে, কিন্তু কিওয়ার্ড ফর্মালি আপনাকে বোঝানোর জন্য আমি এই ক্লাসই বরাদ্দ রেখেছি। বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপু, কিওয়ার্ড আচ্ছা আইডেন্টিফাই। তাহলে আপু তাহলে আমি একটু বিষয়টা একটু রিক্যাপ করি, আমার বিষয়টা একটু ঠিক আছে কিনা যদি একটু শুনতেন আর কি। মানে আমাদের প্রথমে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে হবে, এরপরে আমার প্যারাফ্রেজিং ওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে হবে, এরপর আনসার গুলোর জন্য আমাকে যে জবাজবি যেটা বলতেন আর কি, ওরকম করতে হবে যাতে আমি এটা প্রেডিক্ট করতে পারি। না না, বিষয়টা কি এরকম হবে? প্রথমে তো সেকশন গুলোকে দেখতে হবে, পরে না আর কিওয়ার্ড।
ওকে, আই এম রিক্যাপিং। থ্যাংক ইউ মিস্টার তারিকুল। আমাকে সময় দিয়েছে, আপু ইনস্ট্রাকশন দেখবো, একটু শুনে নেন পরে কথা বলুন। আমাকে সময় দিয়েছে, আমি ইনস্ট্রাকশনে কি আছে সেখানে হাইলাইট করে ফেলবো। ইনস্ট্রাকশন এটি আছে, টপিক কি নিয়ে কথা বলতেছে সেটাকে আমি অবশ্যই হাইলাইট করে ফেলবো। এটা কোনো প্যারাফ্রেজিং হবে না, ওই টপিক অবশ্যই এই ওয়ার্ডটি বলবে। আমি ট্র্যাকে রাখার জন্য এখানে যদি অনেক ইনফরমেশন না থাকে, যেই লাইনে থাকুক সেটি আমরা এটি করার পরে আমরা সেকশন দেখবো, সেকশন 1 2 3 4, কারণ এগুলো হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস যেগুলোতে সেকশন থাকবে। যেমন এটি পার্ট 4, আমরা পার্ট 1 এও দেখেছি সেকশন আছে। ওকে, পার্ট 4 এও সেকশন আছে। তো সেকশনটা একটু চোখ বুলানো, হ্যাঁ এটা এই সেকশন ভালো করে পড়া এবং বুঝে নিতে হবে। নামিবিয়ার কোনো প্যারাফ্রেজিং হবে না, রকের কোনো প্যারাফ্রেজিং হবে না। এখানে মোস্ট রিসেন্ট এক্সপ্লেনেশনের প্যারাফ্রেজিং এর হওয়ার সম্ভাবনা কম, তবে রিসেন্টের প্যারাফ্রেজিং হওয়ার সম্ভাবনা আছে। এই তিনটি ডান। এবার আমরা একটি একটি করে যে লাইনে আনসার আছে বা যে লাইনে আনসার নেই, ট্র্যাকে রাখার জন্য যে হ্যাঁ অমুক লাইনে আমি আছি, তার মানে আমার কোয়েশ্চেনের আনসার যে লাইনে আছে সেই লাইনে এখনো সে কথা বললে সারেনি বা এখানে আসেনি। এইভাবে আমাকে নিজেকে ট্র্যাকে রাখতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস আপু। ওকে, আপু ডান। হুম, বলেন। এত অল্প সময়ের মধ্যে কি এতগুলো ওয়ার্ড হাইলাইট করা পসিবল? কম্পিউটারে হাইলাইট করা টাফ, কিওয়ার্ড হ্যাঁ, কম্পিউটার হাইলাইট করা টাইপ, এবং হাইলাইট করতে গেলে আপনি দেখে শুনে বুঝতে পারবেন না। যদি হাইলাইট করতে না পারেন করবেন কি? আমি যেটা করি ইভেন সেটা করতে আপু পারেন, মনে ইভেন রাখ। আপু আমি পুরো এই যে যে কোয়েশ্চেনটা যে সেন্টেন্সে আছে পুরো সেন্টেন্সটাও পড়ার সময় পাই না, আমি জাস্ট না না, পুরো কয়েকটা। সেন্টেন্স আপনাকে পড়তে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনার একটু দ্রুত পড়ার অভ্যাস করতে হবে, ঠিক আছে? দ্রুত পড়তে হবে, দ্রুত পড়ে বুঝতে হবে, শুধু পড়া না। এটা প্রিপারেশন ফর ফিল্ড ওয়ার্ক একটু, এটা কেমন কিভাবে করবেন আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এটার সিস্টেম আমি বলে দিচ্ছি কিভাবে বুঝবেন, ঠিক আছে, এবং কিভাবে পড়বেন সেটা বলবো আমি। আবার বলেন কিওয়ার্ড টিওয়ার্ড নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, কিওয়ার্ড ধরতে পারবো কিনা? সব পার্টেই কিওয়ার্ড এভাবেই ধরতে হবে, সেটি পার্ট 1 হোক, পার্ট 2 হোক, পার্ট 4 হোক, হোয়াটএভার ইট ইজ। যেমন আমরা পার্ট 2 এ যদি একটু আলোচনা করি, দেখেন a PC campaign has been organizing holidays for dash for কত ইয়ার্স, 15 years। এখন এখানে কোনটার প্যারাফ্রেজিং হবে না, কিন্তু অবশ্যই আপনাকে শুনে বুঝতে হবে যে এটা বলছে, এটা কোনো প্যারাফ্রেজিং হবে না। বাট আমাকে এটি অবশ্যই ট্র্যাকে রাখতে হবে যে এই শব্দটি সে বলেছে এবং আমি এই লাইনে আছি। এই জন্য পিসি ক্যাম্পেইন, এটা একটা ক্যাম্পেইনের নাম, অর্গানাইজেশন নাম। তারা অনেক দিন যাবত হলিডে ক্যাম্পেইনের আয়োজন করছে, সেটা কত বছরে সেটা আনসার খুঁজতেছেন আপনি। তার মানে পিসি ক্যাম্পেইন হ্যাজ বিন অর্গানাইজিং হলিডেজ ফর ড্যাশ 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 25 ইয়ার্স, এরকম। তার মানে অর্গানাইজিং হলিডেজ কত বছর, এটাই শোনার জন্য। দ্য কোম্পানি হ্যাজ মোস্ট ক্যাম্পেইন সাইট ইনাফ। কোম্পানির হ্যাজ ক্যাম্পেইন সাইট, হ্যাজ মোস্ট ক্যাম্পেইন সাইট গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাকে এটা আসলে এই রাখতে হবে। সাইট নিয়ে কথা বলবে, ইটালিতেও ক্যাম্পেইন সাইট আছে, তাদের সুইজারল্যান্ডও আছে, কোন দেশে মোস্ট আছে সেটি আপনার কোয়েশ্চেন হিসেবে আপনাকে এখানে নিতে হবে, রাইট? তাই আপনাকে বুঝতে হবে যে কোয়েশ্চেন কোনটি, মানে মোস্ট কোনটি। ফ্রান্সেও থাকবে, ইটালিতেও থাকবে এবং সুইজারল্যান্ডেও থাকবে তাদের সাইট, কিন্তু কোনটাতে সবচেয়ে বেশি সেটি আপনি আনসার। তার মোস্ট জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনার আনসার মোস্ট এখানে তো প্যারাফ্রেজিং করতে পারে করতে ওরা। পারে মানে করবে। হ্যাঁ, ওকে, তার মানে ম্যাম এটা প্যারাফ্রেজিং হবে। ক্যাম্পেনিং সাইট মোস্ট বলতে কি বুঝাইছে এখানে, মানে কে মানে জানে ক্যাম্প সাইটটা যেখানে বেশি কোথায় আছে? কি বুঝেছে, কি আমি কিভাবে বলবো বলুন তো? ক্যাম্পসাইট হ্যাঁ পিসি ক্যাম্পেইন নামে একটা অর্গানাইজেশন আছে, যেই হ্যাঁ, অর্গানাইজেশন বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। আমি প্ল্যান করতেছি ইউরোপে যাব কানাডা থেকে, তো আমি নিশ্চয়ই ওকে কোনো ক্যাম্পেইন সাইট এরিয়া যাব। তারা ইটালিতে সার্ভিস দেয়, তারপরে সুইজারল্যান্ডে সার্ভিস দেয়, ফ্রান্সে সার্ভিস দেয়, এই ধরনের কমন সেন্স কিন্তু আমি তার ওটাই বুঝতে শুনি পারছি নাই। তা আমি তো এগুলো অনুমান করতেছি। টু দা সেম, আপনার কমন সেন্স যদি তলানিতে থাকে এটাকে হাইয়েস্ট লেভেলে নিয়ে আসেন, সব জায়গায় কমন সেন্স কাজে লাগাই দিবেন। বুঝতে পারছি হ্যাঁ, আমাদের এখন। তো জি, আমার তো এটা না তলানিতে বুঝলে আমি আছে। অ্যান্সারটা দেবো কিভাবে? এটা তো আমার এটা বুঝতে রিড হবে, এই প্লিজ জন্য আমি করবেন জিজ্ঞেস না। করছি যে ক্যাম্পেইন এই সাইট। জন্যই তো আমি বলতেছি, তো আপনি প্রশ্ন একদম খুব রাইট প্রশ্ন করেছেন, কিন্তু দেখেন আমিও তো এটার অডিও শুনি নাই। আমি শুনলেও মনে করেন অনেক আগে শুনেছি তো অবশ্যই, কিন্তু সেটা কিন্তু আমি মনে করে ফেলছি। আমি যেমন ধরেন যখন প্রথমবার এটা শুনেছি, এখন এই ক্যাম্পেইন সাইটের কাজ কি, এরা আসলে কি কাজ করে, কিভাবে কাজ করে, এই ধরনের এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে, আমি
কিন্তু স্পিকিং ব্যাচেও আপনাদের সাথে এটা বলেছি যে এক্সপিরিয়েন্স যে কি গুরুত্বপূর্ণ জিনিস, এবং আমি কিভাবে এক্সপিরিয়েন্স অর্জন করেছি জীবনে শুধু আইএলটিএস দেওয়ার জন্য। যে আমাকে তো, আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই যে মর্নিং ওয়াক নিয়ে কথা বলবো, আমি জীবনে মর্নিং ওয়াক করি না, তাহলে আমি এটা নিয়ে কি কথা বলবো? আজকে থেকে 15 দিন আমি মর্নিং ওয়াক করবো। হাউ ডাজ ইট ফিল? এটা সিরিয়াস, আই ডিড দ্যাট। কেন? কারণ একটা জিনিস, যে কাজটা আমি করি না, সেটা নিয়ে কথা বলতে গেলে আসলে এটা ভিতর থেকে আসে না। আপনাকে ন্যাচারাল ওয়েতে কথা বলতে হবে, সেটা যদি আপনি না করেন হবে না। ঠিক আছে? সো এরকম আর কি। তো ক্যাম্পেইন সাইট, এটার কমন সেন্স বলতেছে আমার যে এটা একটা কোম্পানির নাম, তারা বিভিন্ন দেশে ক্যাম্পেইন সাইটের আয়োজন করে থাকে, এবং তারা 15 to 20 ইয়ার্স এর মধ্যে একটা টাইমের হয়তো তারা করে থাকে। এখানে এক্সাক্ট নাম্বারটা বলবে, যেটা আমাকে আনসার হিসেবে নিতে হবে এখন। এই 2-3 দেশেই তাদের সাইট আছে, 3 দেশের নামই বলবে, কিন্তু কোন দেশে মোস্ট আছে সেটা হচ্ছে আনসার। তার মানে এটা প্যারাফ্রেজিং হবে। তার মানে ইউ আর লুকিং ফর এই মোস্ট এর প্যারাফ্রেজিং এর সিনোনিমাস এক্সপ্রেশন, হোয়াট এভার ইট ইজ, কমন সেন্স প্যারাফ্রেজিং যাই হোক, এবং ক্যাম্পেইন সাইট অবশ্যই বলবে। ওকে, ম্যাম পরেরটাতে যাবো। আমি হুইচ প্রথম অর্গানাইজেশন? ভাবছিলাম যে ক্যাম্পেইন সাইট বলতে, ক্যাম্পেইন বলতে অ্যাডভার্টাইজ, প্রথম ভাবছি যে অ্যাডভার্টাইজ কিছু। এখন এই যে অ্যাডভার্টাইজও কোথায় হয়, গেছিলাম আমি? অ্যাডভার্টাইজমেন্ট এটাও হয়, তবে ক্যাম্পেইন সাইট যেহেতু বলতেছে, সাইট মানে হচ্ছে যে জায়গায় ক্যাম্পেইন আয়োজন করে থাকে। ওকে, অনুমান করতে হবে আপনাকে। ওকে, হুইচ অর্গানাইজড অ্যাক্টিভিটি ক্যান চিলড্রেন ডু এভরি ডে অফ দ্য উইক? খুবই ট্রিকি একটা এই কোয়েশ্চেন। এগুলো কিন্তু কোয়েশ্চেন না বুঝলে, এবং আপনারা তো ম্যাম আপনি 2বার পড়তে পড়েন না, অপশনস পড়েন আর না পড়েন, কোয়েশ্চেন তো আপনাকে 2বার পড়তে হবে এমসিকিউতে। এটা যারা করতে পারে না তারা আসলে এমসিকিউতে আনসারই করতে পারে না। ওটা আমি শেখাবো কিভাবে কোয়েশ্চেন 2বার পড়বেন, এবং আপনাকে পড়তে হবেই, কারণ কোয়েশ্চেন ম্যাম মাথায় প্রথমবার থাকলেও। প্রথমবার একদম সব, এরপরের বার শুধু হচ্ছে ইয়েগুলা, এই যে হ্যাঁ, হেডলাইন। হুম, এটা কোথায় পাইছেন আইডিয়া? হ্যাঁ, আসলে সব হয়তো ম্যাম আগে বলে দিয়েছিল, ভিডিও আমার মনে দেখছি। নেই। ভিডিওতে, হ্যাঁ, প্রথম ভিডিও দেখছেন না? লিয়াকত ভাই কি বললেন? সেই মজা করছে। যাই হোক, পরে আসি। হুইচ অর্গানাইজড অ্যাক্টিভিটি ক্যান চিলড্রেন ডু? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন অ্যাক্টিভিটি, একটা হচ্ছে অ্যাক্টিভিটি আছে। ওকে, আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, এইভাবে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে সব ধরনের কোয়েশ্চেনে। ওকে, কোনটি প্যারাফ্রেজিং হবে, এবং যেটি প্যারাফ্রেজিং হবে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি প্যারাফ্রেজিং না বুঝলে কিন্তু আপনি আনসার বুঝবেন না। এই প্যারাফ্রেজিং এখন কত ধরনের হয়, কি হয় না হয়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, বলেন, কার কোনো প্রশ্ন আছে কিনা কিওয়ার্ড আইডেন্টিফাইং নিয়ে? সবই বুঝতে পারছি কি, এখানে কিওয়ার্ড নিয়ে সমস্যা নাই, কিন্তু সমস্যা এক জায়গায় টেনশন, যে যে সময়ের মধ্যে কভার করতে পারবো। ও, সবাই কভার করছে, আপনিও পারবেন না। পারবো না বলতে পৃথিবীতে কিছুই নাই। সবাই পারছে, আপনাকেও পারতে হবে, মানে পারবেন আপনি, এবং সেটি সম্ভব। সম্ভব, এবং অনেকেই 9 out of 9 পাচ্ছে না, লিসেনিং এ পাচ্ছে। তাহলে পারবো না বলতে কিছু নেই, তার মানে আমার ওই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক ম্যাম আছে? এটা কি বেশি বই পড়লে হবে নাকি, হুম? বা ইংলিশ বই না? প্রচুর বই পড়ার অভ্যাস থাকতে হবে আপনাকে। দেখেন, এখানে লিসেনিং এর যে ব্যাপারটা, এটা রিডিং এর মতো না। রিডিং এ কমপ্লিট প্যারাগ্রাফ আছে, কমপ্লিট সেন্টেন্স আছে, সেখান থেকে আপনি ফাইন্ড আউট করছেন। কিন্তু এইখানে শুধু কোয়েশ্চেনের ওই ছোট্ট অংশটুকু একটি ফ্রেজ দিয়েই আপনাকে আনসার আইডেন্টিফাই করতে হচ্ছে, পরে কি হবে। তো এই জন্য ওই যে মনের কথা বুঝে ফেলা আর কি, হ্যাঁ, যে ওয়ার্ড বলেছি পরে কি হবে, আপনি এবার ফাইন্ড আউট করেন, আমি ক্লু দিচ্ছি আপনাকে, এরকম টাইপের। তো সেটার জন্য আপনার প্রচুর রিডিং হ্যাবিট লাগবে, এবং সেই আপনি যে মনে করেন বই যে পড়তেছেন, সেই বই পড়লেন। এখন আপনারা ইংলিশ বই পড়লে আমাদের কনসাস লেভেল থেকে আমরা সবসময় ইংলিশ বই পড়তে চাই। ডু নট ডু দ্যাট। কনসাস লেভেল বলতে আমি কি বোঝাচ্ছি? ইংরেজি বই মানে আমার হার্টবিট বেড়ে গেছে, টেনশনও বেড়ে গেছে, ইংরেজি বই পড়তেছে, আমার তো ডিকশনারিটা লাগবে, ফোন কোথায়?
এক পাশে ফোন, এখন তো ফোন আগে আমাদের ডিকশনারি ছিল, আরেক পাশে ডিকশনারি নিয়ে মনে করেন যে আরেক পাশে দরকার ল্যাপটপ খুলে বসে রয়েছে, গুগলেও সার্চ করতে হবে। ডু নট ডু দ্যাট, এনজয় দ্য বুক, রিড হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড। ম্যাম এখন আর ওই ডিকশনারি ট্রান্সলেট করি না, এখন হচ্ছে রিডিং পরে বোঝার চেষ্টা করি যে আসলে ওয়ার্ডটা দিয়ে কি বোঝাতে চাইছে, মানে মূল কথা এটাও হচ্ছে এখন বোঝার দরকার নাই, এনজয় দ্য, 2 বার 3 বার পড়বেন একটা বই, এনজয় দ্য স্টোরি ফার্স্ট, পুরো স্টোরি বোঝার চেষ্টা করবেন, ওকে? কমন সেন্স বাড়বে, যে পুরো স্টোরি পড়বেন, গেল। পরের বার আবার যখন আসবেন পড়তে, এইবার পার্টিকুলার কন্টেক্সচুয়াল যে মিনিং দিচ্ছে, পার্টিকুলার প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলেছে, এই প্যারাগ্রাফে কি, ওই প্যারাগ্রাফে কি, এই অংশ কি, মানে টপিক কি, চ্যাপ্টার গুলোতে কি পার্টিকুলারলি দেওয়ার চেষ্টা করেছে, সেটা বোঝার চেষ্টা করবেন। থার্ড টাইম যদি আসেন, ইফ ইউ হ্যাভ টাইম, সেকেন্ড টাইম যখন পড়তেছিলেন, অবশ্যই একটা পেন্সিল হাতে রাখবেন, এই পেন্সিল দিয়ে আপনি আন্ডারলাইন করে রাখবেন কোন ওয়ার্ড গুলো পারেন না, কোন ফ্রেজ গুলো আপনার কাছে নতুন ছিল, এবং কোন ফ্রেজ গুলো আপনার মাথায় ঢুকে না, এগুলো আন্ডারলাইন করবেন। কিন্তু ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম এনজয় দ্য স্টোরি। আপনি ইংলিশ মুভি দেখতে বসেন, সাবটাইটেল থাকুক আর না থাকুক, এই যে ওরা অ্যাক্টিভিটি করবে, এবং সেটা যদি মুখাভিনয় হয়, যে মুখাভিনয় কোনো ওয়ার্ড নাই, তারপর আপনি গল্প বুঝে যাবেন না, সেম কাজ করবেন রিডিং এর ক্ষেত্রেও। ও সব না বুঝলেও আপনার যে ইংলিশ লেভেল আছে, যেটুকু আছে আপনাদের, যেহেতু আইএলটিএস দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন, সো ইউ হ্যাভ দ্যাট লেভেল, পুরো বইটা শেষ করার পরে আপনি অবশ্যই বুঝতে পারবেন এই বইয়ে কি নিয়ে কথা বলছে। দ্যাট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ কল্ড প্লেজার রিডিং, এনজয় হোয়াট ইউ আর ডুইং। তারপরে হচ্ছে এবার টেনশন আমার, যে আমার তো লেভেল বাড়াইতে হবে। আপনি তো ওই বই সব সময় পড়বেন না, এর থেকে আপগ্রেডেড বই পড়বেন, রাইট? বা আরো ডিফিকাল্ট লেভেলে যেতে হলে, এখানে যা যা ডিফিকাল্টি দেওয়া হয়েছে এই লেভেলে, সেই সবগুলো সলভ করে তো পরের লেভেলে যাব। আর আমি শুধু বই পড়তেছি শুধু এনজয়মেন্টের জন্য না, করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য। এখন স্কিল ডেভেলপের পর্যায়ে আসেন, সেকেন্ড ধাপের একটা হালকা স্কিল ডেভেলপ করবো আমি, সেটি হচ্ছে পুরো প্যারাগ্রাফে কি বলেছে। প্যারাগ্রাফটা পড়লাম, পরে মোটামুটি বুঝেছি, আবার পড়লাম, এই পড়ার সাথে সাথে ফ্রেজ বা ওয়ার্ড দাগ দিয়ে রাখবো, চলে শেষ, আবার বই শেষ, এইভাবে। পরের বার যখন আসবো, এইবার ডিকশনারি নিয়ে বসেন, কিন্তু ডিকশনারি তো অনলাইন, আপনার তো নোটিফিকেশন আস্তে আস্তে আপনার ডিস্ট্রাক্ট করে ফেলে, বই আর কিন্তু শেষ হবে না থার্ড টাইমে এসে। এক হচ্ছে আপনি এনজয় করছেন না, দ্বিতীয়ত হচ্ছে মানে লাল, খালি লাল 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 দেখা যাচ্ছে ফেসবুকের, ইউটিউবের, বিভিন্ন ধরনের নোটিফিকেশন এখনই দেখতে হবে। এই যে মিস করার ম্যাম যে, এটাই হয় এটাই হয়, হয় কি আমার বলবো, থেকে বলে নিয়েছিলাম এখন এটাই পর্যন্ত হয়। এক তাহলে ফিজিক্যাল ডিকশনারি ইউজ করো, ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। এটা ম্যাম না, আজকে ও আমার আরেকটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম আছে, ইফ ইউ হ্যাভ ল্যাপটপ, ফোন নিয়ে বসবেন না, জি। ফোন টোটালি অফ ওটা। আর ল্যাপটপ যে ব্রাউজারে আছেন সেই ব্রাউজারেই কাজ করে, অন্য ব্রাউজার কোনো ওপেন করবেন না। এটার একটা সিস্টেম অবশ্যই আছে, ওয়ে আউট থাকবে, ওয়ে আউট ইজ দ্যাট। যেহেতু আপনার ল্যাপটপ আছে, আপনি এই যে ফোন আছে না, ফোন 10 হাত দূরে এবং এটা ডিসকানেক্টেড, আমি যতক্ষণ বই পড়বো এটা থাকবে না আশেপাশে। এবার একটা ব্রাউজার ওপেন করবেন, সেখানে ডিকশনারি আছে, পড়তেছেন আর সার্চ দিচ্ছেন, লিঙ্কটা কোথাও লিখে রাখলেন, এটা এই 3 বার আপনাকে একটি বই পড়তে হবে, ঠিক আছে? আর যে বই ভালো লাগবে সেটা পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আমি যেমন বলেছিলাম 100 বার পড়বেন, এক মুভি 100 বার দেখবেন, সেটা আর বলবো না। যতদিন ভালো লাগবে ততদিন ওই বই পড়বেন, পড়তে থাকবেন, প্রতিদিন আপু একটু একটু করে পড়বেন। কিছু বই আছে একটু একটু করে পড়বেন, শেষ হয়ে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে এরকম মনে হয় কিছু বই পড়লে, আছে কিছু আপু বই। হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি তো বলছেন ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা লাগবে না, তো আপনি কি বলছেন আন্ডারস্ট্যান্ডিং কি আমরা পুরো সেন্টেন্সটা পড়ে কি মিন করতেছে সেটা সেটা জানবো, নাকি পুরো প্যারা ধরে জিনিসটা কি মিন করতেছে সেটা আমরা জানার চেষ্টা করবো? এতক্ষণ কি বললাম মিস্টার তঞ্চঙ্গা, বলেন। তার মানে আমার কথা এতক্ষণ আপনি বুঝতে পারেন নাই, যাই হোক। প্রথমে বলেছি আপনি স্টোরি বোঝার চেষ্টা করবেন, কি নিয়ে গল্প হচ্ছে, বিষয় কি সেটা, এটা একবার টানা পড়ে গেলে হবে, কোনো রিপিট করবেন না এসে। দ্বিতীয়বারে শুধু আপনি প্যারাফ্রেজিং আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন, সেটা ফ্রেজ ধরে বুঝেন, সেন্টেন্স ধরে বুঝেন, প্যারাগ্রাফ বুঝতে হলে তো আপনাকে সবই বুঝতে হবে। তবে এই ক্ষেত্রে পার্টিকুলার ওয়ার্ড, পার্টিকুলার ফ্রেজের মিনিং জানা দরকার হবে না, তারপর আপনি প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছে বুঝতে পারবেন। কিন্তু থার্ড টাইম আপনি যখন পড়বেন, তখন সবই বুঝতে হবে, টার্গেট নিয়ে আপনি পড়তে বসছেন। সেই পর্যন্ত আপনারা যাবেন কিনা আমি জানি না, আমি গিয়েছি জীবনে অনেকবার সেই পর্যন্ত, এই জীবনে আমি বই একবারও এভাবেই পৌঁছতে পড়ি।
Is it clear একটা to বই একবার শেষ করতে পারি Mr. নাই। Tomchanga? Is it clear to you now? জি আপু। বলেন মিস্টার মনির কিছু বললেন? বলছি ম্যাম আপনার 3 বার পর্যন্ত কি ম্যাম একবারে বই শেষ করতে পারি না এখানে। আর এর আগে ম্যাম অ্যাডাল্ট লেভেল 1 বই নিয়েছিলাম, ওইগুলো ম্যাম পরে তো ফিল পাই না, মজা হয় না আপনি মানে। ই করতে আপনাকে আমি আপনাকে বলি আহ, আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করছেন না, আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করছে, তাই পারছেন। as simple as this. হয়তো ম্যাম তাই। ম্যাম আপনি অ্যাটমিক হ্যাবিট আমি বই নিয়েছিলাম, এক ঘন্টা বসে টানা বই পড়বো, পৃথিবীর কেউ আমাকে কিন্তু সরাতে পারবে না। দিস ইজ মাই ডিটারমিনেশন। এখন ব্রেন যদি বলে একটু মুভি দেখে আয়, একটু ঘুরে আয়, একটু ফেসবুক থেকে একটু উম, মানে চিল করে আসো, এই ধরনের কথা যদি পাত্তা দেন ব্রেন তো এগুলো বলতেই থাকবে। কারণ ব্রেনের দুইটা ডমিনেটিং সেলফ থাকে, একটা হচ্ছে এই পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। এখন নেগেটিভ সেলফ দ্বারা যদি আপনি ডমিনেটেড হন, বই তো শেষ করতে পারবেন না। এখন বই চিনতে আমি ইংলিশ বুঝি না, আমি পড়বো না, আমি জানি না, এগুলো যদি আপনার ব্রেন সারাক্ষণ বলতে থাকে, এবং ইফ ইউ এনজয় এবং তাকে যদি প্রশ্রয় দেন, হবে, পারবেন। আমার ফ্রেন্ড তো বলে যে আজকে থাক, কালকে আবার পড়বো ও না, কালকে তো থেকে শুরু। সি মনে হয় যে বললাম না একটু আগে, আমি তো আপনার রোগ ধরে ফেলছি। ইউ আর ডমিনেটেড বাই ইউর ব্রেন, ইউ আর নট ডমিনেটিং ইউর ব্রেন। আমার ব্রেন আমি কন্ট্রোল করবো, এখন ব্রেন আমাকে কন্ট্রোল করতেছে। হাউ? নো, ব্রেন আমাকে কন্ট্রোল করতে পারবো না, আমি আমার ব্রেনকে কন্ট্রোল করবো। ঠিক আছে, ওকে, যাই হোক, ইনাফ হয়েছে। আপনার আন্ডারস্ট্যান্ডিং এর এই যাত্রা চলতে থাকবে, এভাবে পড়তে থাকবেন। আর পরের ধাপে আসি। পরের ধাপে আপনাকে যা করতে হবে, আমরা কিওয়ার্ড দাগিয়ে ফেলেছি, আনসার কিভাবে আইডেন্টিফাই করবো। ঠিক আছে, চলুন। আনসার আইডেন্টিফাইং এর জন্য আপনাকে কিওয়ার্ড তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এবং কিওয়ার্ড ছাড়া আমরা এটা করতে পারবো না, এই জন্য প্রথমে আমরা কিওয়ার্ড নিয়ে নিয়েছি। এখন কিওয়ার্ড সম্পর্কে যেহেতু আমাদের ধারণা হয়ে গেছে, আমরা যেটি করব সেটি হলো কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করবো। আনসার নেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, এই যে গ্যাপ আছে, এই গ্যাপে এমন একটি ওয়ার্ড হবে যেটি গ্রামাটিক্যালি কারেক্ট, লেক্সিক্যাল রিসোর্স হিসেবে কারেক্ট। এখন লেক্সিক্যাল রিসোর্স বলতে অনেক কিছু বোঝায়, ঠিক আছে? মানে গ্রামার এবং লেক্সিক্যাল রিসোর্স কিন্তু আলাদা। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ভোকাবুলারি, কলোকেশনস, এই ধরনের কথাবার্তা যেখানে হয়। আর এটা হচ্ছে গ্রামাটিক্যাল, যেমন থাকে টেন্স, প্লুরাল, সিঙ্গুলার, এই ধরনের কথাবার্তা থাকে। আর লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ড কতটা সামঞ্জস্যপূর্ণ, এই ভোকাবুলারি এই জায়গায় ঠিক আছে কিনা, সেটি টপিক স্পেসিফিক কিনা, সেন্টেন্সে ঠিক জায়গায় তাকে বসানো হয়েছে কিনা, যে এই ওয়ার্ডটি আগে বসানো হবে সেটি পরে বসানো হয়েছে কিনা, আর যেটি পরে বসানো হবে সেটা আগে বসানো হয়েছে কিনা, এই ধরনের এনোমালি আছে কিনা, সেটি রাইটিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে এবং লিসেনিং সব ক্ষেত্রেই প্রযোজ্য। সো এই লেক্সিক্যাল রিসোর্সের বিষয়টি খেয়াল রাখতে হবে। কি কি? একটা হচ্ছে গ্রামাটিক্যাল, একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স অনুযায়ী আমি যে শূন্যস্থানে যে ওয়ার্ডটি নিচ্ছি সেটি ঠিক আছে কিনা, এটি আমাদের এনশিওর করতে হবে। তো শোনার সময় আমরা অনেক ওয়ার্ডই মনে হবে যে এখানে আনসার হবে, কিন্তু আমরা আশেপাশে পড়ার চেষ্টা করবো যে এটি আনসার হবে কিনা। তো সেটি কিভাবে করবো? আমরা পার্ট 4-এ যদি যাই, মনে করেন এখানে preparation for field work trip to Namibia in dash। এখন ইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আপনারা যখন ফিল ইন দ্য গ্যাপস করতেছেন লিখে রাখেন, নোট নিচ্ছেন তো, কেউ আলসেমি করেন না, আমাকে আবার এই নোটের এইটা পাঠাবেন, কি যেন বলে, ছবি পাঠাবেন। আমি যদি পারি আমি সুন্দর করে একটা পিডিএফ তৈরি করে দেবো আপনাদেরকে। ঠিক আছে, আমাকে প্লিজ নোটটা যারা সুন্দর করে নিচ্ছেন অবশ্যই পাঠাবেন। ওকে, তো এই গ্যাপের আগে যে ওয়ার্ডটি আছে সেটি হতে পারে আর্টিকেল, সেটি হতে পারে প্রেপোজিশন, হতে পারে কোনো ওয়ার্ড, সেটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, মানে যে কোনো একটি পার্টস অফ স্পিচ হতে পারে। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা এবং সেটা কাজে লাগানোর জন্য আপনাকে একটি কাজ করতে হবে, সেটাকে আমি বলি জপাজপি করতে হবে। জপাজপি কি সেটি বলি, আপনি কিন্তু রিডিং এও সেটি কাজে লাগাতে পারেন, যারা রিডিং এর ভিডিওগুলো দেখতেছেন হয়তো জানেন। In Namibia in dash, Namibia in dash, Namibia in dash, Namibia in dash কি preparation for field work trip to Namibia in dash। এখন এখানে কি আনসার আসতে পারে এটা অনুমান হয়ে যাবে যখন, তখন আপনি যোগবেন, যোগ জায়গার নাম, ইন জায়গার নাম হতে পারে, জায়গার নাম। এটা একটা জায়গার নাম হওয়ার সম্ভাবনা বেশি না।
জায়গার নাম হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমরা অনুমান করছি। হতে পারে জি কোনো মাসের নাম হলে কেমন হয়? মাস, বছর। মাসের নাম হতে পারে, যেমন ইন জুলাই, ইন অক্টোবর, ইন সেপ্টেম্বর, এরকম হতে পারে না? হুম, ইন সিজন, যেহেতু ওয়ান ওয়ার্ড হবে, সিজন, ইন সামার হতে পারে না? সিজনের নাম হতে পারে কিনা? ইয়েস ম্যাম। আই এম জাস্ট প্রিডিক্টিং, আমি জানি না আনসার। ডু দ্য ম্যাম সেম। সিজনের ক্ষেত্রে কি, মানে এটা একটু অফ টপিকের প্রশ্ন, সিজনের ক্ষেত্রে কি হচ্ছে ইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট নাকি ডিউরিং টা অ্যাপ্রোপ্রিয়েট বেশি? ডিউরিং সামার, এটা তো ডিপেন্ড করে যে আপনি ওয়ার্ডে কিভাবে এক্সপ্রেস করতেছেন। দুটোর ডিফারেন্স কি? যদি ডিউরিং সামার, এটা ডিউরিং আসলে ইয়া এটা ইন সামার। ইউজের উপর, সামারের সময়ে মিনিং এর উপর ডিপেন্ড করে আছে। ইন মানে সামার, মানে সামার, এটা আসলে সেন্টেন্সে এমনি কিভাবে প্রয়োগ করছেন সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তারপরে আমরা পরের এখানে চলে যাই। আমাদের সবার আগের ওয়ার্ডটা কি? হেল্প। হেল্প। এখন ভার্ব। হেল্প ড্যাশ, এইখানে আমাদের, যেহেতু আমরা এটা পুরোটুকুই নিয়েছিলাম, ইউজ টু হেল্প ড্যাশ, এটা পুরোটুকুই আমরা এখানে একটা আগের নাউন ওয়ার্ড আসার কথা। ধরে নিব, ঠিক আছে? এইটুকু পুরোটুকু আমরা আগের ওয়ার্ড ধরে নিব, আমরা একদম যোগ। They were used to help dash. Used to help dash learn about drink. Used to help dash. Used to help people. Used to help communities. Used to help groups. Used to help navigator. Used to help visitors. Used to have traveler. Used to have researcher. Used to have scientists. মেশিন। Used to have machine learn about dragon. অনুমান করতেছি, কিন্তু আমরা কিভাবে অনুমান করছি? জোপে কি জপতেছি? ইউজ টু হেল্প ড্যাশ, ইউজ টু হেল্প, এবারে অনুমান করছি ইউজ টু হেল্প, পুরো অংশটুকু পরে আমি অনুমান করছি। এখন বলতে প্লিজ ডোন্ট আস্ক যে এটা করার সময় হবে কিনা, হতে হবে সময়। ওই একবারও যদি জপতে পারেন আপনার কাজ হয়ে যাবে, কারণ আপনি অনুমান করে ফেলতে পারেন। দেয়ার ইউজ টু হেল্প ড্যাশ, এটাকে আপনাকে করতে হবে, এটা আপনাকে কেউ শেখাবে না। যে আমি যেটা আমি বলতেছি, এই ট্রিক আপনাকে কেউ বলবে না, এটা করতে হবে। কেন? কারণ এই গ্যাপে কি হবে সেটি অনুমান করে ফেলা, এবং গ্যাপের এই অংশে নাউন হবে, ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে, সেটি আইডেন্টিফাই করে ফেলা, ঠিক আছে? এখানে মনে রাখবেন একটি বিষয়, এই জপাজপি কাজে দিবে কোন ধরনের নাউন হবে, ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, এই গ্রামার আবিষ্কার করতে পারবেন না আপনি, ওই সময় পাবেন না পরীক্ষার হলে। তাই আপনাকে যে স্কিল ডেভেলপ করতে হবে, যে রিডিং স্কিল বলে, স্পিড রিডিং স্কিল, এবং এটাকে হচ্ছে কোলোকেশন স্কিল। আমি যা কথা বলতেছি সেটাকে, যে জপাজপি বলতেছি, এটা আসলে আমি নেক্সট কোলোকেশন খুঁজতেছি, মানে হেল্পের সাথে কোন ওয়ার্ডটা যাবে এটা আমি ডিরেক্টলি ওয়ার্ড চিন্তা করতেছি, কোনো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এখন এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, এখন অ্যাডজেক্টিভ হবে এটা চিন্তা করার চেয়ে কোন অ্যাডজেক্টিভ হবে এটা চিন্তা করা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না আপনার জন্য? যে আপনি জি কেন অ্যাডজেক্টিভ হবে চিন্তা করবেন? আমাকে এটার মানে বলতে পারবেন এটার কোনো ব্যাখ্যা আছে? নাই। অ্যাডজেক্টিভ আছে হবে, এইটা আমি ব্রেনকে বলবো না। এইখানে একটা ওয়ার্ড হবে, আমি সেই ওয়ার্ড 5-6টা ওয়ার্ডই চিন্তা করে ফেলবো অ্যাডজেক্টিভ চিন্তা করতে হলে। কারণ অ্যাডজেক্টিভ হবে অনেক অনেক সময় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউনের মধ্যে আমরা পার্থক্যই খুঁজি বুঝতে পারি না, ওয়ার্ড ঠিক এখানে বসিয়ে দিতে পারবো। তাই I will search for that word or words which can be said in this gap, and this is called collocation. হেল্পের সাথে কোন ওয়ার্ডটা পরে যাবে? help scientists, help researchers, help navigator, help people, help community learn about trekking. Okay, এরকম কিছু হতে পারে, কারণ যেহেতু এখানে তারা ট্রিপে যাবে, ভিজিটর্স হতে পারে। ভিজিটর্স হতে পারে না? যাই হোক, এখন আমরা অনুমান করলাম, আমরা তো শুনবো, শুনে আমি যদি আজকে শোনার সময় না পাই, আপনারা শুনে এসে বলবেন যা যা অনুমান করেছিলাম তার কয়টা এখানে কাজে লেগেছে। না কাজে লাগলেও সমস্যা নেই, আপনি চেষ্টা করবেন যা যা অনুমান করেছি সেইগুলোর কাছাকাছি কয়টা মিনিং এখানে হয়েছে। ওকে, পরে দে ওয়ার, why are the tracks usually dash? ট্র্যাকস ইউজুয়ালি এমন কেন? ইউজিং। কেমন, কি বলেন? হতে পারে, হ্যাঁ বলেন। কার্ভ হতে পারে, কার্ভ হতে পারে, হতে পারে, ওভাল হতে পারে, হতে পারে, তারপরে হচ্ছে ডিপ হতে পারে, হতে পারে। তারপরে হচ্ছে আর কি কি হতে পারে?
শার্প হতে পারে, মানে সবই অ্যাডজেক্টিভ চিন্তা করছি। দেখেন আমি এখানে অ্যাডজেক্টিভ হবে সেটা চিন্তা করে আমি কি করবো, ওয়ার্ড কি হতে পারে সেটা চিন্তা করলে ভালো না? এম আই ক্লিয়ার টু ইউ? আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে লিসেনিং এ ভালো করতে হলে। অ্যাডজেক্টিভ নাউন হবে এটা, হ্যাঁ, এখানে দাগালাম, ওখানে অ্যাডজেক্টিভ হবে। তো ওখানে যে অ্যাডজেক্টিভ বলবে সেটাই আমি এখানে বসাবো। খুব ভালো, বসান, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডজেক্টিভ যদি কিছু চিন্তা করে ফেলতে পারেন সেটা বেটার না? কারণ অনেক সময় ওয়ার্ড শুনতে গিয়ে অ্যাডজেক্টিভ বলছে নাউন বলবে না, অ্যাডজেক্টিভ বলছে, এটা আপনি বুঝবেন না। এটা তো আপনার একটা স্কিল আছে, আপনি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন ধরতে পারেন, সাথে এই যে কোলোকেশন টেকনিক এটা যদি শিখে রাখতে পারেন, দ্যাটস ইট, হয়ে গেল। সো why are some engravings realistic and other unrealistic হওয়ার কথা এখানে মিস করছে ওরা, রিয়েলিস্টিক হওয়ার কথা। why are the unrealistic animals sometimes have dash? sometimes এটা have হওয়ার কথা, আপনাদের বই কি have আছে নাকি have? Have. have yes, okay. why are the unrealistic animals sometimes have কি? অর্ধেক কি? অর্ধেক ফুটপ্রিন্ট হতে পারে এখানে, হাফ ফুটপ্রিন্ট, হাফ সাইন, হাফ ট্র্যাকিং, এরকম কিছু হতে পারে, রাইট? এখন এখানে নাউন হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে না অ্যাডভার্ব হচ্ছে? নাউন হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে, এটা আমরা পরে চিন্তা করব। আগে ওয়ার্ড কিরকম টাইপের হতে পারে সেই কয়েকটা ওয়ার্ড চিন্তা করে তারপরে আমরা চিন্তা করব নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব। হাফ কি? নাউন। যেমন ধরেন তাদের হাফ ড্যাশ, তাদের, অ্যাডজেক্টিভ হ্যাঁ, হাফ ডজন। হাফ তো অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে যে শব্দটা বুঝবে সেটা কি হবে এবং কেন নাউন নাউন, হ্যাঁ, আগে। অ্যাডজেক্টিভের পরে নাউন আসে না অ্যাডভার্ব আসে, এগুলো একটু জানবেন, জেনে নিলেই হবে। ওয়াইজ ম্যান মে হ্যাভ বিন ট্রাইং টু কন্ট্রোল অ্যানিমালস উইথ ড্যাশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ উইথ কি দ্বারা কন্ট্রোল করার চেষ্টা করে, কিভাবে পড়বেন আপনি? যখন দাগিয়ে গিয়েছেন, দাগিয়ে যাওয়ার সময় ওই কথা যখন শুনবেন পড়বেন ওয়াইজ ম্যান কন্ট্রোল অ্যানিমালস উইথ ড্যাশ। কি নাউন দ্বারা কন্ট্রোল করে? উইথ ড্যাশ, উইথ ড্যাশ। কি দ্বারা কন্ট্রোল করে? কন্ট্রোল উইথ ড্যাশ, কন্ট্রোল উইথ ড্যাশ। কি রোপ হইতে পারে, হ্যাঁ, দড়ি দিয়ে কন্ট্রোল করেন, হ্যাঁ, হতে পারে না? তারপরে হচ্ছে সিগন্যাল, সিগন্যাল দিয়ে কন্ট্রোল করে, হ্যাঁ। তারপরে হতে পারে যে কি দিয়ে, কারণ ওয়াইল্ড এনিমেল কন্ট্রোল করতেছে, আপনাকে একটু কমন সেন্স কাজে লাগাইতে হবে, ঠিক আছে? দড়ি দিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ একটু ওয়াইল্ড এনিমেলস, তারা কন্ট্রোল উইথ সাইন, ট্র্যাকিং। কন্ট্রোল উইথ ট্র্যাকিং তো হবে না, কন্ট্রোল উইথ হোয়াট? চিন্তা করেন একটু। শেপার্ড। কন্ট্রোল উইথ শেপার্ড। সিগন্যাল, সং হইতে পারে, উইথ সিগন্যাল, সং, সং হইতে পারে গানের মাধ্যমে, অথবা কন্ট্রোল উইথ সিগন্যাল, সিগন্যালস, সিগন্যালস, মিউজিক। এক্সপার্টস। হ্যাঁ, কন্ট্রোল উইথ এক্সপার্ট। কন্ট্রোল না, এক্সপার্ট হলে বাই হবে, কন্ট্রোল বাই এক্সপার্টস। সাউন্ড 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 হইতে পারে, সাউন্ড, হ্যাঁ, এটা একটা, ঠিক আছে। এরকম দেখেন আপনার কমন সেন্স, অলসো ফায়ার। হ্যাঁ, কন্ট্রোল উইথ ফায়ার, সাইন, ওকে, সিগন্যাল। আপনার কমন সেন্স কখন বাড়বে? যখন আপনি কমন সেন্স বাড়াতে চাইবেন, চিন্তা করবেন এরকম। আমি আপনার ব্রেন ওপেন করে দিচ্ছি, এই চিন্তা ভাবনাগুলো আপনারা টেনশন করেন, এগুলো চিন্তা না করে সলভ করতে গিয়ে টেনশন করেন, আমার এটা হবে, ওইটা হবে না, কয়টা হইছে, কয়টা হইছে না। ডু দ্যাট, থিঙ্ক লাইক দিস। আপনি বুঝবেনই না যে আপনি লিসেনিং টেস্ট দিচ্ছেন, আপনার মনে হবে যে আপনি কনভারসেশন শুনছেন এবং সেখান থেকে কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করছেন এবং আনসার আলটিমেটলি পেয়ে গেলেন, এরকম। কিন্তু আপনার টেনশন করেন এইখানে কি হবে, বাকি কিছুই শুনতেছেন না, খালি এখানে ধরে নিয়ে বসে আছেন, সবাই ম্যাচ করাইতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনাকে কি করতে হবে? ট্র্যাক করতে হবে, এবং সামনের ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে একটি এ আছে, যেমন ইফ ইউ লুক অ্যাট আ সাইট ফ্রম আ ড্যাশ, আমার মনে হয় হিল হবে, মাউন্টেন হবে, ফ্রম এ রিভারও হতে পারে, কে জানে, ফ্রম এ বোট হতে পারে, ফ্রম এ ট্রি হতে পারে, ওয়াচ টাওয়ার হতে পারে। ওয়াচ টাওয়ার হতে পারে। ওয়াচ টাওয়ার হবে না, কারণ ওয়ান ওয়ার্ড অনলি। Only one. টাওয়ার Tower অন। টাওয়ার, স্কাই ফ্রম এ হলে টাওয়ার সবচেয়ে ভালো হতে হয়। পারে, ফ্রম এ প্লেন হতে পারে। স্কাই হলে মাউন্টেন। সবচেয়ে ভালো হয়। কি হলে? স্কাই, স্কাই, কারণ ফ্রম দ্য ক্লাউড, ওই সময় ভিজিটরের প্রেসার সবচেয়ে বেশি রিডিউস করা যাবে তখন। হ্যাঁ, ক্লাউড, ফ্রম দ্য ক্লাউড হতে পারে, কেমন? ইউ নিড উইং।
মনে রাখবেন এই যেহেতু আছে এমন একটি ওয়ার্ড হবে যেটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে, ঠিক আছে, এবং এটা রিয়েলিস্টিক হবে, ঠিক আছে, যেমন ক্লাউড হওয়ার সম্ভাবনা খুবই কম থেকে ফ্রম ক্লাউডে বসে বসে নিশ্চয়ই আপনি দেখবেন। সো থিঙ্ক সামথিং রিয়েলিস্টিক লাইক দিস, ওকে। তো আপনি তো এটা অনুমানিক, আমার মনে হয় আমরা এই মিনিং এটা আমরা অনুমান করে ফেলছি এবং আনসার আমরা প্রেডিক্ট করে ফেলছি, আই থিঙ্ক সো। ইফ ইউ লুক ইনসাইড ফ্রম এ মাউন্টেন, রক, ট্রি, টাওয়ার, আমরা অনেক কিছু বলে ফেলেছি, ফ্রম এ হাই প্লেস, হ্যাঁ এরকম বলে ফেলেছি, আর ফ্রম এ প্লেন, ফ্রম এ কার হইতে পারে, ওকে, যাই হোক এরকম কিছু বলে। দ্য ক্যাম্প সাইট মেবি এটা যেমন আমি অনুমান করেছিলাম কমিউনিটি হতে পারে, এরিয়া হতে পারে, ভিলেজার্স হতে পারে, ফ্রম দ্যাট ভিলেজ হতে পারে, এরকম অনুমান করা। তো ফ্রম দ্যাট এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পিপল ফ্রম দ্যাট, ওই জায়গার মানুষের, ওই জায়গা থেকে যারা আসছে ওই জায়গা, ঠিক আছে, এবং জায়গার নাম হয় বোঝা যাচ্ছে। আনডিসকভার্ড ম্যাটেরিয়াল মে বি ড্যামেজড বাই, কি বলেন, অ্যানিমালস, পিপল, না, ভিজিটর ভিজিটরস। বাই ভিজিটর ভিজিটর্স, ভিজিটর্স, ভিজিটর পিপল, হ্যাঁ কারণ ভিজিটর সংখ্যাটা অনেক বেশি। ভিজিটররা চলে গেলে দেখা গেছে আনডিসকভার্ড ম্যাটেরিয়ালস গুলো নষ্ট। হ্যাঁ সেটা হতে পারে, বাই undiscovered materials maybe visitors, আমরা অনেকগুলো অনুমান করি না কেন, ঠিক আছে, অনুমান করা শেখাচ্ছি আমি আপনাকে। সো ইউ শুড অ্যাভয়েড ড্যাশ, আমাদের কি কি অ্যাভয়েড, মানে আমি একটা জঙ্গলে গিয়ে এরকম ক্যাম্পিং করছি এবং আমাকে বলা হচ্ছে যে অমুক জিনিস অ্যাভয়েড ড্যামেজিং, or tracking a rock art as it is so fragile, মানে অ্যাভয়েড কি, ড্যামেজিং নো এর এখানে আগের একটা ইয়ে তো অবজেক্টের নাম হবে, এটা বোঝা যাচ্ছে। শুড মানে হ্যাভ কোনো কিছু অ্যাভয়েডেড। বাদ করতে বলছে, কোথাও যাইতে মানা করছে, এরকম কিছু হয়তো বা, হ্যাঁ তাই অ্যাভয়েড, না? ইউ শুড অ্যাভয়েড, অ্যাভয়েড। ফরেস্ট, হ্যাঁ ফরেস্ট হতে পারে, আনডিসকভার্ড ম্যাটেরিয়াল। একটা ওয়ার্ড হবে ভাই, রিজার্ভ, নাউন বা অ্যাডজেক্টিভ যে কোনো একটা রিজার্ভার, হবে আর কি। নো ডেঞ্জার এরিয়া, দুইটা ওয়ার্ড হয়ে গেল না, ম্যাম ক্লাইম্বিং হবে, যে উপরে ওঠা, বাইয়া উপরে ওঠা, এরকম কিছু। অ্যাভয়েড ক্লাইম্বিং, হ্যাঁ এখানে মিস্টার হ্যাঁ। আসলাম যেমন বলছিল ড্যামেজিং, ও সরি সরি এখানে একটা ওয়ার্ড আছে, আমি তো এটা খেয়াল করিনি, ওর আছে পরে আইএনজি আছে, তার মানে এই পাশে আইএনজি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আইএনজি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে যদি এন দ্বারা যুক্ত দুইটি ওয়ার্ড থাকে এবং অর দ্বারা, স্যাংচুয়ারি, হোয়াট, স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি, হ্যাঁ স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য, অভয়ারণ্য। হ্যাঁ হতে পারে, আপনাদের মাথা খুলে যাচ্ছে, হ্যাঁ। ইন জেনারেল ইউর এইম ইজ টু লিভ দ্য সাইট ক্লিন, আমরা এটা বলছিলাম ক্লিন হতে পারে, তারপরে হচ্ছে আর কি কি হতে পারে, আনচেঞ্জ, অর্গানাইজড, ইউ অর্গানাইজড, আনচেঞ্জড, ইউ এম টু লিভ দ্য সাইট। ওকে ওকে, আমরা তো এগুলো পুরো গবেষণা করে ফেলেছি, আমরা যদি 2 মিনিট সময় নিয়ে এটা একটু সলভ করে ফেলি কেমন হয়? ভালো হয়, ভালো হয় না। খারাপ হয় না। আমি কিন্তু একবারই অডিও প্লে করব, সো কান খাড়া থাকবে, এবং আমরা সব পারি এখানে, আমরা সব সিস্টেম করে ফেলছি, সো জাস্ট উইল লিসেন এন্ড দেখেন ম্যাজিক কিভাবে হয়, সবই আপনি আনসার করতে পারবেন। এবং পার্ট 4 বুক নাম্বার 7, ম্যাম কোশ্চেনটা বোঝাটা অনেক বড় ব্যাপার, কোশ্চেন বুঝতে পারলে অ্যান্সার এমনি করা যায়। কোশ্চেন অনেক সময় অনেক আচ্ছা আমাকে বলেন আপনারা প্যানিকড থাকেন কেন? ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, এটা আমি সব জায়গায় নতুন যে জায়গায় যাই সে জায়গায় করি, এটা আমি বলি। মনে করেন আমি যে বাসায় থাকি, আমি যেই বাসায় যাব প্রথম বা যেই জায়গায় প্রথম যাব, এই জায়গায় যদি আমি থাকি, প্রথম কি কাজ জানেন? উত্তর দিকে যাব, দক্ষিণে যাব, তারপরে পূর্বে যাব, পশ্চিমে যাব, সব সাইডে আমাকে হেঁটে অন্তত 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার যেতে হবে। কেন এটা করি? না হলে আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় আমার মনে হয় আমার এই সাইড ব্লক থাকে, আমার মনে হয় আমি এই জায়গায় এই সাইডে কিছুই চিনি না, কিছুই জানি না, এই সাইডে আমার ব্লক থাকে, আমার ব্রেন ওই পাশে চিন্তা করতে পারে না, আমি ওপেন হইতে পারি না। এটা সব জায়গায় গিয়ে আমি করি, ঠিক আছে, আমি এক্সপ্লোর করতে এরকম পছন্দ করি। অ্যাটলিস্ট এই পাশে 2 মাইল হেঁটে যাবো, এই পাশে 2 মাইল, এই পাশে সব পাশে 2 মাইল করে আমাকে হাঁটা থাকতে হবে, জানা থাকতে হবে যে ওই জায়গার, এই জায়গায় হাঁটার দূরত্বে আমি চিনতে পারি কিনা। বাকিটুকু তো কানেক্ট করে ফেলি গাড়ি দিয়ে বা
চলাফেরা করতে করতে যে ও আচ্ছা ওই রাস্তাটা এই অংশে শেষ হচ্ছে, এই রাস্তাটা মানে আমি চারদিক জানি। এখন ওই দিকে না যাওয়া পর্যন্ত কিন্তু আমার রাস্তা ব্লক ছিল এবং আমি জানি না, আমার কাছে ওইটা ব্লকই লাগতো সবসময়। একটা নতুন কিছু শুরু করাও এরকম, আপনি যতক্ষণ পর্যন্ত না যেভাবে আমি বলেছি বা অন্য কেউ বলতেছে বা আপনি নিজেও এক্সপ্লোর করতেছেন, এটা আপনার জন্য ব্লক, এই জন্য আপনার ব্রেন আপনাকে প্রেশার দিতে থাকে, অনেক প্রেশার দেয়। ঠিক আছে, এখন এটা কিন্তু এখন আপনি রাস্তা আমি আপনাকে চিনিয়ে দিয়েছি, কিভাবে করতে হবে সেই সবই আছে। তাহলে নতুন কিছু শুরু করতে গিয়ে প্রথমেই আমাদের যে সাহস সঞ্চার করা উচিত, প্র্যাকটিস করলে আমি পেরে যাবো এইটা বলা উচিত। কিন্তু আপনারা প্রথমে আসেন শুনি না, বুঝি না, জানি না, পারবো না, সম্ভব না, সব না নিয়ে চলে আসেন। কেন এটা বলেন যে হ্যাঁ এটা উম, বোঝার চেষ্টা করছি, আমার মনে হয় প্র্যাকটিস করলে আমি পেরে যাবো, এরকম কথা বলা যায় না। ব্রেনকে নেগেটিভিটিতে নিয়ে যান, না শব্দ বলবেন ইন ব্রেনকে, যত বলবেন তত চাঙ্গা। ব- বড়ই তো হচ্ছে নেগেটিভ এনভায়রনমেন্টে, বাংলাদেশে পজিটিভ এনভায়রনমেন্ট খুঁজে পাওয়াই কঠিন। তো আপনি তো সেই আহ, পূর্বপুরুষের বহন করে নিয়ে বেড়ানোর চেষ্টা করছেন, তাহলে কিভাবে আপনার সন্তান, আপনার নেক্সট প্রজন্ম তো এইভাবে বড় হবে? তো আপনি অন্তত পজিটিভিটির জন্ম দেন, কি বলেন? টেস্ট ওয়ান। আমি যদি এটা চিন্তা করি যে এইভাবে বড় হয়েছি তাই এইভাবে থাকতে হবে, যেদিন থেকে আমি সচেতন হয়েছি যে এইভাবে থাকা যাবে না, এভাবে হওয়া ঠিক না, তখন আমি চেঞ্জ করে ফেলবো নিজেকে ওই দিন থেকে, ফ্রম দ্যাট ভেরি মোমেন্ট। হাউএভার লেটস স্টার্ট। I didn't mean it. Your accent is strong. I know, but that wasn't the real problem. Then what was? I knew vocabulary. I knew Cambridge IELTS 7 by Many researchers now think that these will show you how easy it is for everyone do's and don'ts for our 200%. Good afternoon, everyone. This is the first seminar in preparation for our archaeological fieldwork in Namibia. We are fantastically lucky to have received partial research funding for this trip from our institute. So I shall expect 200% attention and participation from you all. First, in this seminar, I'm going to give a brief introduction to contemporary research on rock art. And in the second part, I'm going to give you some do's and don'ts for our fieldwork trip in April. So please listen very carefully. I'm first going to focus on the interpretation of rock art in Namibia. We are very fortunate to be going to an area where you can find some of the most important sites in the entire world. And I hope to show you how easy it is for everyone to make mistakes in looking at cultures which are different from our own. The first and most important lesson we have to learn. In Namibia, there are both paintings and engravings. That's where the surface of the rock is cut out. Many of the engravings show footprints of animals, and most scholars used to think that the purpose of these was simple and obvious. This rock art was like a school book with pictures to teach children about tracks, which track belonged to which animal, giraffe, lion, and so on. But there were some mysteries. First, when you look at a typical Namibian painting or engraving, you see the tracks are repeated. There are dozens of tracks for the same animal. Well, you'd expect just one clear illustration if the aim was to teach tracking. Now, there were two more problems. Why are some of the engravings of animals very accurate, as you'd expect, all clearly identifiable, and others quite unrealistic? And another mystery. Some of these unrealistic animals, that's in the engravings, seem to be half human. Some, for example, have got human faces. Many researchers now think that these were pictures the wise men engraved of themselves. They believed they could use magic to control the animals they had drawn, so the hunters could then catch them for food. This shows you some of the dangers of coming from one culture to another, as we'll be doing, without understanding it fully. Scholars imagine that children looked at rock art pictures to learn to track, just because they themselves had learnt skills from pictures. Many researchers now believe that rock art had a much more complex purpose, and we'll talk more about it next week. Now, before I invite you to join in a discussion in this second part of the seminar,
I'd like to make some very important points about our fieldwork, and in fact, any field trip to look at rock art. We're going to a number of sites, and we won't always be together. The single largest problem faced by people who manage the sites is, yes, I'm sure you've guessed, damage caused by visitors, even though it's usually unintentional. Whenever you do go to a site, don't forget you can learn many things from observing at a distance instead of walking all over it. This can really help to reduce visitor pressure. People often say, well, there's only 2 of us, and just this one time. But maybe thousands of people are saying the same thing. And then some basic rules to guide you. We'll have our own camp near a village, but remember never to camp on a site if you go on your own. It may be disrespectful to the people of that culture, and certainly don't make fires, however romantic it may seem. It's really dangerous in dry areas, and you can easily burn priceless undiscovered material by doing so. So, how are we going to enjoy the rock art on our field trip? By looking at it, drawing it, and photographing it. Never by touching it or even tracing it. Rock art is fragile and precious. Remember that climbing on rocks and in caves can destroy in a moment what has lasted for centuries. So, no heroics in Namibia, please. Try to be extra careful and help others to be too. Oh, and lastly, please don't even move rocks or branches to take photographs. You should leave the site intact. I'm sure I can. Intact. যেরকম ছিল সেরকম রেখে আসতে হবে। হ্যাঁ, কে কয়টা ধরতে পেরেছে? জানি না হয়েছে কিনা, তবে 6টা ধরতে পারছি। লাস্টটা হয়েছে এটা শিওর, ইনট্যাক্ট। লাস্টের আগেরটা হবে টাচিং ম্যাম। টাচিং, টাচিং বলেছে। তার আগেরটা কালচার। তারপর Culture, ফায়ার বলছে, মানে শেষের দিকের গুলো একটু সহজ বলছে। মানে প্রথমে 38 একটা কি fire। কালচার? হিউম্যান বলছে ড্যামেজ বাই না, কালচার 38 এইটা হচ্ছে fire, 37 কালচার। হ্যাঁ 38 ফায়ার ম্যাম। ড্যামেজ বাই Maybe. ফায়ার। ওকে। হ্যাঁ। তারপর এটা কি বলেছে বলেন? ড্রোন। ড্রোন 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 ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। ম্যাজিক সরি ম্যাজিক। ড্রোন Magic? কই শেষে বলছে ড্রোন কোথায় বললো? আচ্ছা, রিসেন্টের প্যারাফ্রেজিং কি হয়েছে? কারেন্ট। নো। রেপিড নাও। নাও Unrealistic sometimes. হাফ কি? এটা তো খুবই সহজ ছিল। Human. Okay. Why are the tracks usually dash? কি? শেষের গুলো পারা গেছে ম্যাম, শুরুর গুলো পারা যায়নি, অনেক কঠিন লাগছে। আচ্ছা ঠিক আছে, শুরুগুলো আমরা আরেকবার দেখব। প্রথমটাও ধরতে পারিনি ম্যাম না, প্রথমটা তো এপ্রিল বলছে, তারপর এটা বলছে চিলড্রেন, তার প্রথমটা এপ্রিল তারপরেরটা বলেছে। হ্যাঁ তারপরটা চিলড্রেন বলছে। I have children on a board, okay? তারপরটা কি বলেছে? হ্যাঁ। এটা কি বলেছে? তারপরেরটা ম্যাম আমিও এখানে একটা ওয়ার্ড বলেছে, এটা আমরা সচরাচর ইউজ করি না, তাই আপনাদের কাছে মনে হচ্ছে যে। যাই হোক, শুনি আবার। হ্যাঁ, ওকে। আপনারা খুব ভালো করছেন। হ্যাঁ, একবার শুনে এতগুলো আনসার। একটু কার্সরের কারণে Ma'am, আমি খালি কেমন জানি হচ্ছিলাম, ডিস্ট্রাক্ট। আচ্ছা, কার্সর আমি কার্সরটা একদম বোঝাচ্ছিলাম যে ঠান্ডা আমরা এই জায়গায় আছি, আমি বোঝানোর চেষ্টা করছিলাম। সো আমি কার্সর এখন অফ করে নিচ্ছি। ওকে ওকে, দেন আপনাদের সেকেন্ড চান্স দিলাম শোনার। ওকে। থ্যাংক ইউ Most important lesson we have to learn, world. And I hope to, in the second part, I'm going to Answer questions 31 to 40. Good afternoon, everyone. This is the first seminar in preparation for our archaeological fieldwork in Namibia. We are fantastically lucky to have received partial research funding for this trip from our institute. So I shall expect 200% attention and participation from you all. First, in this seminar, I'm going to give a brief introduction to contemporary research on rock art. And in the second part, I'm going to give you some do's and don'ts for our fieldwork trip in April. So please listen very carefully. I'm first going to focus on the interpretation of rock art in Namibia. We are very fortunate to be going to an area where you can find some of the most important sites in the entire world.
And I hope to show you how easy it is for everyone to make mistakes in looking at cultures which are different from our own. The first and most important lesson we have to learn. In Namibia, there are both paintings and engravings. That's where the surface of the rock is cut out. Many of the engravings show footprints of animals, and most scholars used to think that the purpose of these was simple and obvious. This rock art was like a school book with pictures to teach children about tracks, which track belonged to which animal, giraffe, lion, and so on. But there were some mysteries. First, when you look at a typical Namibian painting or engraving, you see the tracks are repeated. There are dozens of tracks for the same animal. Well, you'd expect just one clear illustration if the aim was to teach tracking. Now, there were two more problems. আমরা আর শুনবো না। তো বলেন এপ্রিল আনসার এতক্ষণে বললেন। কি এতক্ষণ তো আপনার দিকে মনোযোগ ছিল, এখন হঠাৎ করে তাকিয়ে থেকে রেকর্ডিং আমি হচ্ছে ভিডিও না। অফ করে ক্লাস নেব যাতে আমার দিকে আর মনোযোগ না থাকে। যাই হোক, তো আমরা কিন্তু এই সব কিছু বুঝেছি। এখন আপনাদের কারো কোনো কিছু বলার আছে কিনা? না হলে আমরা একদম আজকে ঠিক টাইমে ক্লাস শেষ করে দেবো, 12টা বাজে। ম্যাম মানে যে কোনো দুটো বই থেকে নাকি প্যারাফ্রেজিং, প্রথমে প্যারাফ্রেজিং কমপ্লিট করে পরে কি অ্যানসার সলভ করব, এই তো? যে কোনো দুটো বই? এটা তো আমি যখন থাকবো না তখন। না সেটাই তো বলতেছি ম্যাম। না আমি আমি আজকে হোমওয়ার্ক প্র্যাকটিস দিব না। করে না, আমি এখন নেক্সট যে হোমওয়ার্ক দেবো সেই হোমওয়ার্ক করবেন, অন্য কোনো টেনশন করতে হবে না। ওকে ম্যাম। হোমওয়ার্ক আমরা পার্ট 1 এবং 4 এ আছি, আমাদের ঝামেলা শেষ করলাম কারণ এটি সহজ এবং যেটা সহজ সেটা আসলে আমি ঝামেলায় মনে করি, যেটা সহজ সেটা তাড়াতাড়ি শেষ করে দেবো, রাইট? যদিও 4 ক্লাস লাগলো কারণ আপনাদের ইনঅগ্রেশন সেরেমনি শেষ করতে আপনাদের দুঃখ শুনতে শুনতেই দুঃখ সলভ করতে করতে সময় গিয়েছে। এখন আমরা অনেক কনফিডেন্ট এবং অনেক স্বাবলম্বী হয়েছি, আমরা অনেক কিছুই সলভ করতে পারবো, এখন আমাদের সেই সাহস চলে আসছে। তো এখন যেটি করব, আরেকটা হোমওয়ার্ক আপনাদের করতে হবে প্লিজ, সেটি হচ্ছে পার্ট 1 এবং পার্ট 4 মিলে সেখানে কি করবেন, কোয়েশ্চেন আনসার করবেন। এখানে শর্ত আছে, 100 বার তো শোনা যাবেই না, 5 বার শুনতে পারবেন না, 2 বার শুনতে হবে এবং রিপিট করে শোনা যাবে না যে লাইনটার আনসার কি হলো আবার শুনি আবার শুনি, নো, এরকম না। এই যে যেরকম একটানা শুনেছি আনসার যা দেওয়ার দিয়েছি, আবার এরকম একটানা শুনবো, কোনো পজ করবো না, আমরা এক্সাম কন্ডিশনে চলে যাচ্ছি, কোনো পজ করবো না, ঠিক আছে? এটা শুনি না, একটু পিছনে গিয়ে শুনে বুঝি এরকম। আপনি বুক নাম্বার 12, 13 and 13 করবেন, মেক শিওর যে এখানে ফিল ইন দ্য গ্যাপস আছে। যদি কোনো কারণে মনে হয় যে ফিল ইন দ্য গ্যাপস নাই, ফাইন্ড ইট আউট, অন্য কোনো টেস্ট করেন, কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? তাহলে একটা বই দিব না দুইটা? একটা দেন ম্যাম। দুইটা দিব? ম্যাম একটা। আচ্ছা, একটা বই দিই। একটা বই, সেটা হচ্ছে বুক নাম্বার 12। নাম্বার 12 কঠিন, নাম্বার 12 দেবো না। বুক নাম্বার 16 কঠিন না, সহজ। বুক নাম্বার 16, ওকে। বুক নাম্বার 12 কঠিন, এটা দেওয়া যাবে না, পরে এসে কান্নাকাটি করবেন। তো বুক নাম্বার 12 আসলেই কঠিন। ওকে, বুক নাম্বার 16, বুক নাম্বার 16 এর পার্ট 1, পার্ট 4 সবগুলো টেস্টে কি করব, 2 বার আনসার যেহেতু করবো, আনসার করার সময় 2 বারের মধ্যে আমি সবগুলো আনসার কারেক্ট করার চেষ্টা করব। এটা তো শেষ হয়ে গেল, পরের কাজ হচ্ছে এবার আপনি প্যারাফ্রেজিং যে স্টাইল আমরা করতেছিলাম সেই স্টাইলে সবগুলো টেস্টের প্যারাফ্রেজিং করে নিয়ে আসবেন। এখানে আনসার ট্র্যাক করার কোনো ব্যাপার রইলো না। প্যারাফ্রেজিং আগে করবেন না আনসার আগে দিবেন, কোনটা? প্যারাফ্রেজিং আগে করব। No, we are আগে testing আনসার ourselves. তারপর প্যারাফ্রেজিং। This time we are testing ourselves, আমাদের লেভেল কেমন, ঠিক আছে, কতটুকু ইমপ্রুভ করেছি। তাই প্রথমেই আনসার দিয়ে দিব। কয়বার শুনে? 2 বার। টানা একবারে শুনে যে কয়টা আনসার দিতে পারেন, দ্বিতীয়বার শুনে যে কয়টা আনসার দিতে পারেন সেটা ট্র্যাক করবেন, কোথাও লিখে রাখবেন যে 2 বারে শুনে আমি 5টা কারেক্ট করতে পেরেছি, আমি 10টা কারেক্ট করতে পেরেছি, আমি সবই কারেক্ট করতে পেরেছি, লিখে রাখবেন। ওটা নিয়ে আর কোনো ঝামেলা রইলো না। তারপরে ম্যাম। যা করবেন সব প্যারাফ্রেজিং, ওকে? ওটা নিয়ে আর জি, টেনশন ম্যাম, করার দরকার নেই, এখানে- হলো না কেন, হয়নি কেন, এটা আমরা পরে দেখবো। এটা নিয়ে কোনো টেনশন করবেন না যে হলো না কেন, অতটা হলো না কেন, ততটা হলো না কেন, মাত্র 2টা হলো, নো,
দুইবার কাজ আপনার হোমওয়ার্ক করার পরে পরের হোমওয়ার্কে চলে যাবেন, আপনি প্যারাফ্রেজিং করবেন। এবং এই শুধু প্যারাফ্রেজিং না, কিওয়ার্ড আইডেন্টিফাই করবেন, প্যারাফ্রেজিং করবেন, কোলোকেশন জপবেন, এবং কোলোকেশনের একটি লিস্ট দিয়ে দেবো, সেই কোলোকেশনের লিস্ট পড়ে আসবেন। আপনাদের রিডিং এর 2টা কোলোকেশনের লিস্ট দিয়েছি না, ওইটা পড়ে আসলেও হবে। ডু ইউ হ্যাভ এনি ম্যাম কোয়েশ্চেন? এখানে যখন এই প্র্যাকটিস গুলো করবো তখন তো টাইম, মানে কোশ্চেন পড়ার সময় কি টাইমটা অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে এইভাবে, নাকি যত টাইম নিতে পারি নিয়ে তারপর টেস্ট দিব কোশ্চেন পড়ার জন্য? না, এক্সাম কন্ডিশন ইজ এক্সাম কন্ডিশন, আপনি একবারই শুধু সময় ওকে, সুযোগ পাবেন শোনার। তার মানে দুইবার যেই প্র্যাকটিসটা করবো আমরা দুইবারেই মানে নর্মাল স্পিডে এক্সাম যেরকম হয় সেরকম দুইবারে শুনে, যেমন সেভাবে আজকে করবো। করলাম না একটু আগে, হ্যাঁ সেটাই হ্যাঁ করবেন, হ্যাঁ, আর কিচ্ছু না এখানে। ওকে, ওকে, বেশিক্ষণ সময় লাগবে না থ্যাংক কিন্তু। ইউ। আপনি যদি 4টা টেস্টের জন্য 40 মিনিট সময় রেখে নিই না, হয়ে যাবে। 40 মিনিট সময় লাগার কথা না দুইবারে দিতে, কারণ আমি তো রিপিট করছি না। রিপিট করব কখন বলেন? প্যারাফ্রেজিং করবো যখন। কিওয়ার্ড আপনি সবগুলো টেস্টের অবশ্যই কিওয়ার্ড দাগ দিয়ে নিয়ে আসবেন। ওই যে আপনাকে যে এক্সট্রা টাইম দিচ্ছে সেই সময় কিওয়ার্ড কি দাগাচ্ছেন সেটা, প্লাস প্যারাফ্রেজিং করতে গিয়ে কি কি দাগিয়েছেন সেটা, এবং গ্যাপের আগে যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটি আপনি পার্টিকুলারলি এটা নিয়ে কত চিন্তা করেছেন, সেই চিন্তার পরিমাণ আমাকে বলবেন যে আপু আমি এই লেভেলে চিন্তা করেছি, হ্যাঁ প্যারাফ্রেজিং এটা আসতে পারে, আমি প্রেডিক্ট করেছি। প্রেডিক্ট করার প্র্যাকটিস করবেন, প্যারাফ্রেজিং প্র্যাকটিস করবেন, কিওয়ার্ড ধরবেন। কিওয়ার্ড 2 ধরনের ধরতে হয়, একটি হচ্ছে প্যারাফ্রেজিং হবার সম্ভাবনা খুবই কম, আর একটা হচ্ছে প্যারাফ্রেজিং হবেই বলে মনে নিব, এরকম ওয়ার্ড আমরা নিয়ে আসবো। ওকে, ওকে ম্যাম। এনি মোর কোয়েশ্চেন? আপু আমি না আপু, আমার ওই মেসেজটা একটু দেখিয়ে। হুম, ম্যাডাম আচ্ছা, আমি সবার সামনে মেসেজটা পড়ে ফেলতেছি, কিরকম হবে? না 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 না, আমি আজকে পড়েই ফেলবো। আপু হ্যাঁ, করে ফেলেন, করে ফেলেন। ব্রেনকে ধরে রাখার কি কোনো ব্যবস্থা আছে? কি কি কে ধরে রাখবেন? যে মানে ট্র্যাকের থেকে চলে যায় শুধু, এমন নামাজের ব্রেন মতো ধরে আর কি। রাখবেন? জি ম্যাডাম, আপনি কোন এলাকায় থাকেন? আমি ঢাকাতে থাকি। ঢাকায়? ঢাকায় সবকিছু পাওয়া যায়। আপনি মোটা রশি আছে না, কালকে গিয়ে সকালে হ্যাঁ, একটা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে বেঁধে রাখবেন ব্রেন। ম্যাম আল্লাহ হাফেজ। এটা শুনে একজন পালাই যাচ্ছে, আপনি কি বলতেছেন? মোটা রশি কিনে এনে ব্রেন বেঁধে রাখবেন, যাবে কোথায়? আপু হুম, আপু এই যে আইএসএল যে একটা আছে আপু, ওইটাতে ওই স্পিকিং এর টেস্ট আপু, মক টেস্টটা দিতে গেলে মানে এটা কিভাবে প্রসেসটা আমি বুঝতেছি না। কোনটা? মানে আইএসলি? হ্যাঁ এটা একটি বড় প্রশ্ন। আচ্ছা, আপু, এটা একটু ঝামেলা দিচ্ছে। কালকে মক দিতে গেছি আপু, মানে ওরা 5 সেকেন্ড 2 সেকেন্ডের মতো দেয় রেকর্ড করার জন্য। এখন আমি কি ফিচারটা বুঝতেছি না কিনা তাও বুঝতেছি না। ও, এটা আমাকে তাহলে দেখতে হবে, নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, ওই স্পিকিং এর মকটা আপু, এখানে 4টা মকের আচ্ছা আছে, আচ্ছা, শুধু আমি ঠিক speaking আছে। এর- আপনি কি রেজিস্ট্রেশন করেছেন ওদের এখানে? হ্যাঁ আচ্ছা, আমি দেখবো না। আচ্ছা আপু, একটু কবে কাইন্ডলি দেখে রেজিস্ট্রেশন দিন। করেছেন? আপু গত 2 দিন আগে নিলাম। ও আচ্ছা, এই বলেন। সাইড সাইডে যে বাটন গুলো আছে আপু, ওখানে সাইড বার গুলাতে গেলে আপু যে স্পিকিং, শুধু মক টেস্ট আছে, এটার মধ্যে স্পিকিং এর পোর্শনে গেলে আপু ওই ফিচারটা আসে। আচ্ছা, ওকে, ম্যাম দেখবো। আমরা কি বিদায় নিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ক্লাস শেষ। কারো কোনো প্রশ্ন না? ভাই আমার তো বিদায় নিতে ইচ্ছা করতেছে না, আপনারা খালি হ্যাঁ, আপনি বিদায় নিতে এখানে নিতে বসে বসে করছেন। লিসেনিং প্র্যাকটিস করেন একা একা, আপনি একটু কেটে দিন। আমার আসলে বিদায় নিতে ইচ্ছা করতেছে না, ভালোই লাগতেছিল, খুব মজা লাগে আমার ক্লাস করতে, কিন্তু আচ্ছা আপু, ইলেকট্রিসিটি দেখায় দেয়। লিসেনিং এর পার্ট ওয়ানে আপু ওই যে কিছু স্পেলিং নাম উচ্চারণ করে, আ এবং এই উচ্চারণ গুলাতে আপু একটু কনফিউজড হয়ে যায়। আর এর উচ্চারণটাতে আবার আবার এই দুইটাতে আপু আবার ডব্লিউ ও এগুলোতে একটু ঝামেলা হয়, অ্যাকসেন্টটা বুঝতে হুম, পারি। এগুলো আমার একটা ভিডিও পাবলিশ হয়েছে, আমি লিংক দিব না। ABCD প্রচার করতে হয়। সেই ভিডিও দেখুন। নামের আর যে মিস স্কেল, আয়রা, আপনি আইএসলিতে কি করেন নাই? ডিসকাউন্টে ভর্তি হন নাই? হ্যাঁ ডিসকাউন্ট পাইছে আপু 50%। ও আচ্ছা, আমার প্রোমো কোড ব্যবহার করলে আরো কিছু এক্সট্রা ডিসকাউন্ট পাইতেন। যাই হোক, ঠিক আছে আপু এটা তাহলে। দিয়েছিলাম আপু, শিরিন আইএলস পরে ইনভ্যালিড দেখাইতেছে বারবার। শিরিন আয়ালস হবে কেন? শুধু শিরিন। শুধু শিরিন ছিল, আমি শিরিন ইন্সপায়ার দিয়ে অনেক প্র্যাকটিস আপু পরে
না না, শুধু শিরিন ছিল। আচ্ছা ঠিক আছে তাহলে। আর আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ। আপু কাইন্ডলি আমার এটা একটু ফিচারটা আপু দেখবেন মকের হ্যাঁ দেখবো। জি ওকে আপু